মাথায় রেখো, যারা মিসলেনিয়াস প্রিলিমস থেকে কোয়ালিফাই করেছো তাদের একটাই কথা বলি, রিহার্সাল না করে মঞ্চে গিয়ে একবারে গেয়ে দেবো এটা কিন্তু কেউ করবে না, কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যাঁ, বাড়িতে অন্তত ডেইলি লেখা প্র্যাকটিস করবে। কি পদ্ধতিতে লেখা প্র্যাকটিস হবে আমি বলি। রিপোর্ট রাইটিং যেটা রয়েছে, সে রিপোর্ট রাইটিংটা 5টা ডেইলি, 5 রিপোর্টস ডেইলি পড়তে হবে এবং লিখতে হবে। যদি মুখস্থ না হয় দেখে দেখে লেখো, কিন্তু 5বার লেখো, 5বার পড়ো, 5বার লেখো। তার সাথে সাথে ট্রান্সলেশন যেগুলো রয়েছে সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করো, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, এভরিথিং এগুলোকে দেখার চেষ্টা করো, হয়ে যাবে। আর সাথে সাথে বাংলাটাকেও করো। বাংলার জন্য দেখবে আমি তোমাদের একটা বই, আজকে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছি যাদের মনে হচ্ছে বাংলা বইয়ের দরকার তারা যেটা করবে সেটা হচ্ছে, বাংলা নামেই একটি বই পাওয়া যায়। বাংলা বইটির নামই হচ্ছে বাংলা, কিরণ পাবলিকেশনের। ওখানে ডেসক্রিপটিভ বাংলার বিষয়গুলো থাকে, বিশেষ করে ফোকাস থাকে WBCS এরই বই ওটা। তো ওই একটা বই নিলেই ওখানে লেটার রাইটিং আছে বাংলাতে, প্রতিবেদন আছে, তারপর সারাংশ ইত্যাদি যা যা বাংলাতে থাকে, এবং গ্রামারের পার্টও কিন্তু ওখানে বইটাতে দেওয়া আছে। খুব ভালো বই, ওইটাকে একবার নিয়ে নিও, ঠিক আছে, লোকাল থেকে। আর জিকে জিএস এর কথা তো এখানে কিছুই প্রেডিক্ট করা যায় না, তো সেই ক্ষেত্রে তবু আমি তোমাদের জন্য যেটা করেছি জিএস এর, ওইটাকে একবার পড়ো, যেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর প্যাটার্ন দেখে করা হয়েছে। ওখানে একটা বিষয় থাকতে পারে, ওই যে নোটটা দিয়েছো দাদা ওটাই পড়ছি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকেই পড়ো। আর দেখবে আজকে আরো 10টা টপিক আমি বলেছি, ওই 10টা টপিক একটু নিয়ে নেওয়া। আর টেলিগ্রাম গ্রুপে আজকে একটা লিখে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের রোলটা রেখেছি G20-তে, ঠিক আছে, কালচারাল ডিপ্লোমেসির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা। যদি একটু ডিপে কোশ্চেন করে এই জায়গা থেকে করতে পারে। ঠিক, ছেড়ে দাও, চলো আমরা এখানে আসি। জেনারেল স্টাডিজের আজকে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আজকে হচ্ছে 7th ক্লাস। আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার 2 শুরু হচ্ছে। চ্যাপ্টার 1 আগের দিন কমপ্লিট করেছি, আজকে চ্যাপ্টার 2, দ্যাট ইজ ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। এই ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া একটা ক্লাসে হবে না, তাই আজকে হচ্ছে পার্ট 1 এর ক্লাস। ওকে, আজকে পার্ট 1 এর ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ল্যান্ডমাস, এটা কি করে তৈরি হলো, ঠিক আছে, ভারতের যে ভূভাগ সেটা তৈরি হলো কি করে, তার সাথে জিওগ্রাফিক্যাল কিছু একটা বিষয় রয়েছে, এই বিষয়টাকে আলোচনা করে আজকে আমরা শেষ করব। চলো তাহলে চ্যাপ্টার 2 হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। এখানে আমরা কি কি পড়তে চলেছি না, টপিকস টু কভার ইন দিস চ্যাপ্টার ইজ, 1 নম্বর হচ্ছে ফরমেশন অফ ইন্ডিয়ান ল্যান্ডমাসেস। ইন্ডিয়ান ল্যান্ডমাসেসটা কি করে তৈরি হলো, নর্দার্ন ইন্ডিয়ান ল্যান্ডমাস, সাউদার্ন ইন্ডিয়ান ল্যান্ডমাস, দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন টাইম পিরিয়ডে তৈরি হয়েছে। একটাকে বলতে পারি ওল্ড টপোগ্রাফি, আর একটাকে বলতে পারি নিউ টপোগ্রাফি। তো বিষয়গুলো কি আমরা ধীরে ধীরে দেখব। তারপর হচ্ছে মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে ফিজিওগ্রাফিক ডিভিশন সেটা কত ভাগে আমরা ভারতকে ভাগ করতে পারি। একটা কথা এখানে লেখা রয়েছে ফিজিক্যাল। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিজিক্যাল? আনসার ইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিজিক্যাল? ফিজিক্যাল মানে ভৌতিক দাদা। ইয়েস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভৌতিক? মানে হচ্ছে তার যেটাকে আমরা টাচ করতে পারি। Yes, yes, that can that we can see, that we can touch, or that we can observe. Okay, সো এটাই হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যাল মানে ভৌতিক। ভৌতিক কথার অর্থ হচ্ছে যে জিনিসগুলো পঞ্চ জড়ভূত দিয়ে তৈরি হয়েছে, বুঝতে পারলে? ক্ষিতি, অব, তেজ, মরুত, বম, এই 5টা জড়ভূত দিয়ে যেগুলো তৈরি হয়েছে সেগুলোই হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার। তার মানে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে যে দৃশ্যপটগুলো আমরা ফিজিক্যালি দেখতে পারি, অর্থাৎ কোথাও গেলে আমরা নদী দেখতে পাই, কোথাও গেলে আমরা মালভূমি দেখতে পাই, কোথাও গেলে আমরা পর্বত দেখতে পাই, কোথাও গেলে আমরা সমতল ভূমি দেখতে পাই, কোথাও গেলে আমরা কোস্টাল লাইন দেখতে পাই, কোথাও গেলে আমরা মরুভূমি দেখতে পাই। ঠিক, অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে যত প্রকারের রিলিফ ফিচার্স রয়েছে, রিলিফ ফিচার্স, তো সেই রিলিফ ফিচার্স গুলোকেই আমাদের জানতে হবে। ওকে, নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলিফ? দেখো, রিলিফ মানে হচ্ছে ভূমিরূপ। রিলিফ কথার অর্থ হচ্ছে ভূমিরূপ, ঠিক আছে। তাহলে ভারতবর্ষের যে রিলিফ, অর্থাৎ ভারতের যে একটা বর্ডার রয়েছে, সেই ভারতের বর্ডারকে যদি আমরা দেখি তাহলে দেখবো সেই ভারতের মধ্যে আমরা 6 প্রকারের জিনিস দেখতে পাবো। এক তো দেখতে পাবো হিমালয়ান মাউন্টেন্স, তারপর দেখতে পাবো নর্দার্ন প্লেন্স, তারপর দেখতে পাবো পেনিনসুলার প্লেটু, তারপর দেখতে পাবো ডেজার্ট, তারপর দেখতে পাবো কোস্টাল প্লেন্স, তারপর দেখতে পাবো আইল্যান্ডস। সেইখানে ভারতের একটা ম্যাপ রাখলে ভালো হতো, সো এটা রাখা হয়নি, চলো আগে যাই।
আজকে আমরা যেটা চেষ্টা করব, আজকে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে এই পার্টটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে ফরমেশন অফ ইন্ডিয়ান ল্যান্ডমাস আর এই দুটো পার্ট নয়, একটা পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। চল, সবার প্রথমে আমরা যেটা আলোচনা করছি দ্যাট ইজ ফরমেশন অফ ইন্ডিয়ান ল্যান্ডমাস। ইন্ডিয়ান ল্যান্ডমাসের যে ডিফারেন্ট ফিজিক্যাল ফিচার্স রয়েছে অ্যালং উইথ ডিফারেন্ট টাইপস অফ রকস, অর্থাৎ ভারতবর্ষের যে ভূভাগ, সেই ভারতবর্ষের ভূভাগের যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের রকস রয়েছে, তাই না? হিমালয়ের দিকে গেলে মানে উত্তর দিকে গেলে এক প্রকারের রকস পাবে এবং দক্ষিণ দিকে আসলে আর এক প্রকারের রকস পাবে, পূর্ব দিকে গেলে এক প্রকার পাবে, পশ্চিম দিকে গেলে এক প্রকার পাবে। সো এই সমস্ত বিষয়টাকে আমরা এখানে দেখতে চলেছি। এবার কথা হলো যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের রকস যে আমরা দেখছি, এটা কেন হলো, কিসের কারণে হলো? ল্যান্ড ফর্মড ডিউরিং ডিফারেন্ট জিওলজিক্যাল পিরিয়ডস অফ আর্থ এভলিউশন। এই পৃথিবী যখন এভলিউশন হচ্ছে, এই পৃথিবী যখন ধীরে 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 তৈরি হচ্ছে না, সেই তৈরি হওয়ার সময় ভারতবর্ষের যে ভূভাগ আজকের দিনে আমরা দেখতে পাই, সেটা ভিন্ন ভিন্ন সময় তৈরি হয়েছে। যদি আমি ভারতবর্ষকে দেখি, এই হচ্ছে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের এই পার্টটা থেকে এটা হচ্ছে নর্দার্ন পার্ট, এটা সাউদার্ন পার্ট। তো ভারতবর্ষের সাউদার্ন পার্টটা না, এটাকে আমরা বলবো হচ্ছে নিউ টপোগ্রাফি। কি বলবো এটাকে? নিউ টপোগ্রাফি। তার মানে হচ্ছে যে এই ভারতবর্ষের উত্তর পাশটা হচ্ছে নবতম ভূমিরূপ, ওকে, আর ভারতবর্ষের দক্ষিণ পাশটা হচ্ছে ওল্ড টপোগ্রাফি, মিন্স এটা হচ্ছে পুরনো ভূমিরূপ, ঠিক আছে? পুরনো ভূমিরূপ বলতে কি, আমরা একটু পরেই দেখব যে প্যানজিয়া প্যান্থালাস্সা, ওকে, সেই প্যানজিয়া প্যান্থালাস্সার গল্প যখন আমরা দেখব, তখন দেখব যে প্যানজিয়া যুগে, হ্যাঁ, যখন এই পৃথিবী দুটো ভাগেই ভাগ ছিল, একটা হচ্ছে স্থলভাগ আর একটা হচ্ছে জলভাগ, ঠিক আছে? সেই সময়ের যুগে কিন্তু আমাদের এই সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, ওকে। আমরা যদি দেখি যে ভারতবর্ষের উত্তর ভাগটা তৈরি হয়েছে তোমার টেকটনিক যে মুভমেন্ট তার ফলে তৈরি হয়েছে, আর সাউদার্ন, কারো মাইক অন রয়েছে, মাইক অফ করে দাও। আর সাউদার্ন পার্টটা তৈরি হয়েছে ভলক্যানিক ইরাপশনের মাধ্যমে, ওকে। যার কারণে আমাদের ধীরে ধীরে এই বিষয়গুলোকে আলোচনা করছি। চলো তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট ছিল, কি পয়েন্ট? অ্যাসারশন হিসেবে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করে, যার কারণে আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখেছি। কি? রিজনস ফর ডিফারেন্সেস ইন রক ফরমেশন অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া আর, অর্থাৎ ভারতবর্ষের যে রক ফরমেশন আর ফিজিক্যাল ফিচার্স এটা যে ডিফারেন্ট, সেটার কারণটা কি? এখানে আমি মোটামুটি তোমাদের দুটো কারণ রেখেছি, এক নাম্বার কারণ, দু নম্বর কারণ। সেটা কি? ল্যান্ড ফর্মড ডিউরিং ডিফারেন্ট জিওলজিক্যাল পিরিয়ডস অফ আর্থ এভলিউশন। আর্থ এভলিউশনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইমসে ডিফারেন্ট ডিফারেন্ট ভূমিরূপ তৈরি হয়েছে। দুই নাম্বার, processes such as weathering, erosion and disposition have created and modified the relief to its present form। অর্থাৎ ওয়েদারিং মানে আবহ বিকারের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে, সঞ্চয়ের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়েছে, ওকে। আর আমরা যদি ভারতের রিলিফ ফিচারের কথা বলি, বা শুধু ভারত নয়, এই পৃথিবীতে যদি আমরা রিলিফ ফিচার্স দেখি, তাহলে দ্য রিলিফ ক্যান বি সিন অ্যাজ, আমরা রিলিফ হিসাবে গ্লেশিয়ার দেখতে পাই, ভলক্যানো দেখতে পাই, মাউন্টেন রেঞ্জ দেখতে পাই, প্লেটু দেখতে পাই, ক্যানিয়ন দেখতে পাই, বেসিন দেখতে পাই, ভ্যালি দেখতে পাই, লেক দেখতে পাই, রিভার, ডেল্টা, ডেজার্ট, ইনলেট, স্ট্রেট, আইল্যান্ড, আর্কিওপেলাগি, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই। না, এক এক করে এই ছোট্ট ছোট্ট টপিকগুলোকে একটু বুঝে নাও। যাদের নাম লেখা নেই আমি তাদেরকে নাম বলি। দেখো এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা আমি যেটা মার্ক করছি, ক্যান ইউ অবজার্ভ ইট? কোন জায়গায় মার্ক করলাম? হ্যাঁ দাদা। ভেরি গুড। এইখানে জিনিসটাকে দেখো, এটা দেখো তিন দিক দিয়ে জলে ঘেরা, তাই না? এই জায়গায় এটা এই পাশ, এই পাশ, এই পাশ, তিন দিক দিয়ে জলে ঘেরা, এক পাশটা উন্মোচিত, খোলা। অর্থাৎ এই যে যে জলের যে ভাগ, এই জলরাশি, এইটাকে আমরা বলবো হচ্ছে গালফ। এটাকে কি বলবো? এটাকে বলবো গালফ, ওকে। এখন ঘটনা হচ্ছে, তাহলে দাদা এইটাকেও কি গালফ বলবো, এই ভূমিরূপটাকে? কারণ এইখানে এই পাশে এই পাশে এই পাশে ভূমি দিয়ে ঘেরা, তাহলে এটাকে কি বলবো? দেখো এটাকে বলবো গালফ বলবো না, কেন? কারণ গালফের ক্ষেত্রে মুখটা হয় সংকীর্ণ। তোমরা একবার একটা খেয়াল করো, এখানে দেখো গালফের মুখটা সংকীর্ণ না, মানে এই জায়গাটা দেখো একটুখানি সংকীর্ণ, অথচ এটার মুখটা দেখো কতটা চওড়া, ব্রডার, হ্যাঁ। তার মানে গালফের মুখটা যখন অনেক বিস্তার হয়ে যায়, বড় হয়ে যায়, তখন সেটাকে আর গালফ বলে না, তখন সেটাকে বলা হয় বে, ওকে। যেমন আমাদের ঠিক ভারতবর্ষের পূর্ব পাশে রয়েছে বে, এবং আমরা যেখানে বসবাস করছি আমাদের থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে বে অফ বেঙ্গল, ওকে। তাহলে বে অফ বেঙ্গল মানে যার তিন দিক দিয়ে স্থলভাগ এবং এক পাশে জলরাশির মুখ অনেক বেশি উন্মোচিত, যার কারণে এটাকে গালফ অফ বেঙ্গল বলা হয় না, এটাকে বলা হয় এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, ওকে। তার মানে গালফ আর বে দুটো সেম সেম জিনিস, কিন্তু গালফ হচ্ছে একটু তুলনামূলক ছোট ওপেনিং,
আর বড় ওপেনিং হলে সেটাকে আমরা বলি হচ্ছে বে। ওকে, আর লেক মানে কি? লেক মানে হচ্ছে যেটা একটি বদ্ধ জলাশয় হওয়া লাগবে। ওকে, লেক মানে যেখানে বদ্ধ জলাশয় হওয়া লাগবে, মানে আমরা বলতে পারি লেক হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুকুর, মানে পন্ড, যেটা অনেক সাইজে বড়। ওকে, আমরা দেখতে পাই যে কোনো কোনো লেকের জল মিষ্টি হয়, কোনো কোনো লেকের জল নোনতা হয়। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার কারণ হচ্ছে, মনে করো এটা একটা লেক, ঠিক আছে, এটা একটা লেক। এই লেকে বিভিন্ন জায়গা থেকে নদীগুলো বয়ে বয়ে আসছে, বিভিন্ন জায়গাগুলো থেকে নদী বয়ে বয়ে তার মধ্যে আসছে। এই লেকটা থেকে যদি কোনো এক্সিট পয়েন্ট না থাকে, ভালো করে বুঝবে, এই লেকটা থেকে যদি কোনো এক্সিট পয়েন্ট না থাকে, তাহলে এই লেকের যে জল, সেই জলটা না সল্টি জল হয়ে যাবে। কেমন জল হয়ে যাবে বাতাও? সল্টি হয়ে যাবে। কেন? কারণ এই যে সমুদ্রের জল বলো বা বদ্ধ জলাশয়ের জলই বলো, সেটা সল্টি হয়। কারণটা কি? সমুদ্রের জল নোনা হয় কেন? কারণ আমাদের আর্থ ক্রাস্টে না 12 টাইপস অফ সল্টস আছে। কত প্রকারের লবণ আছে বলো? 12 টাইপস অফ সল্টস, 12 প্রকার। 12 প্রকারের লবণ আছে। এবং বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের শরীরে এই 12 প্রকারের লবণ আমাদের শরীরের মধ্যেও আছে। হিউম্যান বডিজ কন্টেইন 12 টাইপস অফ সল্ট। ওকে, যার জন্য তোমরা একটা মেডিসিন থিওরি বা মেডিকেল একটা থিওরি শুনেছো, বায়োমেডিসিন বা এরকম কিছু নাম আছে না? এটা কি বলে? ওই হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে সঙ্গে যারা ইয়ে করে, ওদের কি বলে জানো? বায়োকেমিক। ইয়েস ইয়েস, বায়োকেমিক। ভেরি গুড, বায়োকেমিক। সো এই যে বায়োকেমিস্ট্রি, এটার মাধ্যমে কি করা হয় বলতো? যারা বায়োকেমিক ডাক্তার হয় আর কি, তারা কিন্তু এই 12 টাইপস অফ সল্টস দিয়েই তাদের ট্রিটমেন্টটাকে চালায়। বুঝতে পারলে? তাহলে সারা পৃথিবীর আর্থ ক্রাস্টেও এই 12 প্রকারের লবণ রয়েছে সঞ্চিত। আর যখনই নদী নালা দিয়ে বৃষ্টিপাত হচ্ছে, তখন সেই লবণগুলো এই নদীর মাধ্যমে গিয়ে সেই জলাশয়ে পড়ছে। এবার যখন সূর্যের আলো পড়ছে, তখন জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, কিন্তু লবণটা তো ডিপোজিট হতে থাকছে। তাই লক্ষ লক্ষ বছর ধরে লবণগুলো ভেসে ভেসে আসছে, জলটা উবে যাচ্ছে, লবণটা পড়ে থাকছে, যার কারণে সেই জলটা কি হয়ে যাচ্ছে? নোনা হয়ে যাচ্ছে। যার কারণে সমুদ্রের জল নোনা হয়। বোঝা গেল? কেন? কারণ সমুদ্রের জলকে ড্রেন করে আর কোনো জায়গায় নিয়ে যাওয়ার জায়গা নেই। কিন্তু ভারতবর্ষে কিছু কিছু লেক রয়েছে, যে লেকগুলোর জল ড্রেন হয়ে যায়। ঠিক আছে? তাহলে যে সমস্ত লেকের জল ড্রেন হওয়ার ব্যবস্থা আছে, তাদের জল হবে মিষ্টি। আর যাদের এবং এটা তাই নয়, যে সমস্ত, মনে রাখবা, যে মানে সুইট ওয়াটার লেক আছে বা ফ্রেশ ওয়াটার লেক আছে, সেইগুলোকে মনে রাখতে হবে নিউ লেকস। সেগুলোকে মনে রাখতে হবে কি? নিউ লেকস, নতুন তৈরি হয়েছে সেই লেকগুলো। কারণ এই যে একটা জায়গার জল লবণ হবে, এটার জন্য কিন্তু লক্ষ লক্ষ বছরের একটা টাইম দরকার আছে। ওকে, এটুকুন আমরা বুঝেছি। তাহলে লেক হচ্ছে সেই পুকুরের মতন জায়গা, কিন্তু একটু বড় জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেক গেল। ভ্যালি, ভ্যালি মিন্স হোয়াট? দেখো, ভ্যালি মানে দুটো পর্বত, পাশাপাশি দুটো পর্বত, তার মাঝখানে যে জায়গাটা, সেটাকে বলা হয় ভ্যালি। আর ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে, দেখো, যখনই তোমরা ভারতবর্ষের রেসপেক্টে দেখবে, আমাদের ভারতবর্ষের ম্যাপ যদি দেখো, তাহলে কি হবে? এইটা মনে করো আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, এইটা ভারতবর্ষের পশ্চিম দিক, এটা ভারতবর্ষের পূর্ব দিক। এখন ভারতবর্ষের যে ব্যাপারটা হয়, দেখবা ভারতবর্ষে ম্যাক্সিমাম রিভার্স পশ্চিম বাহিনী না পূর্ব বাহিনী? ভারতবর্ষের পূর্ব রিভার্স, বাহিনী দাদা। পূর্ব ভেরি বাহিনী। গুড, ম্যাক্সিমাম রিভার্স এই পূর্ব দিকে এসে ড্রেন হচ্ছে, বে অফ বেঙ্গলে এসে ড্রেন হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ঢাল, ভারতবর্ষের ভূমির ঢাল। পশ্চিম পাশটা হচ্ছে উঁচু আর পূর্ব পাশটা হচ্ছে নিচু। আরেকবার বলো, কি বললাম? ভারতবর্ষের পশ্চিম পাশটা পশ্চিম হচ্ছে পাশ পশ্চিম উঁচু পাশ উঁচু, উঁচু, পূর্ব আর পাশ পূর্ব পাশ নিচু। নিচু। যার কারণে হিমালয় থেকে যত ধরনের, হিমালয় বলো বা আমাদের এই সেন্ট্রাল হাইল্যান্ড বলো, হ্যাঁ, বা ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট বলো, এই সমস্ত জায়গার নদীগুলো থেকে যত নদী তৈরি হয়েছে, তারা সবাই গিয়ে ম্যাক্সিমাম, সবাই বলা ঠিক হবে না, ম্যাক্সিমামটাই বে অফ বেঙ্গলে অর্থাৎ পূর্ব দিকে এসে ড্রেন হচ্ছে। কারণ এই জায়গাটা পূর্ব দিকটা ঢালু বলে। ওকে, আর পশ্চিম দিক দিয়েও কোনো নদী প্রবাহিত হচ্ছে। যেমন একটা পশ্চিম বাহিনী নদীর নাম বলো, নর্মদা সবার প্রথমে বলবে। নর্মদা। আর কে কে আছে বলে ফেলো? তাপ্তি, তাপ্তি, তাপ্তি আছে, লুনি আছে, তাপ্তি লুনি। লুনি আছে, তারপরে বলো লুনি, মাহি, সবরমতী, সবরমতী, মাহি, মাহি। এই কটা নদীর নাম মনে রাখতে পেরিয়ার হবে, কি না নাম? পেন্নার কি যেন ঠিক আছে আছে, হ্যাঁ নিচের হ্যাঁ, দিকে সাউথ আর। ইন্ডিয়ান নদীতে আছে, ঠিক বলেছো। তাহলে নর্মদা, তাপ্তি, লুনি, সবরমতী, মাহি, এই সমস্ত নদীগুলো হচ্ছে এরা পশ্চিম দিকে প্রবাহিত হয়। এবার ঘটনা হচ্ছে, পশ্চিম দিকে কেন এরা প্রবাহিত হয়? ভারতের তো মাটির ঢাল আমরা জানি পূর্ব দিকে, তা সত্ত্বেও এরা পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এই কারণেই হচ্ছে যে এরা যেখান দিয়ে প্রবাহিত হয়, সেটা হচ্ছে রিফট ভ্যালির মাধ্যমে প্রবাহিত হয়। না, রিফট ভ্যালি কি করে তৈরি হয় আমরা একটু বাদেই দেখবো, যে রিফট ভ্যালি কি করে তৈরি হয়। তাহলে এটা মাথায় রাখবে
যে ভারতবর্ষের স্বাভাবিক নিয়ম অনুসারে সকল নদী পূর্ব দিকে প্রবাহিত হবে, অর্থাৎ বে অফ বেঙ্গলে গিয়ে ড্রেন হবে। আর অ্যারাবিয়ান সিতে গিয়ে যে সমস্ত নদী ড্রেন হচ্ছে, মনে রাখতে হবে সেই নদীগুলো নিশ্চিত রূপে কোনো না কোনো রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ওকে, বেশ। আর রিফট কি, দুটো ভূভাগ যখন একে অপরের থেকে দূরে চলে যায় তখন তার মাঝখানে যে গ্যাপটা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় রিফট। তারপরে দেখো রয়েছে ভলক্যানো, ওকে, বেসিন রয়েছে, ঠিক আছে। এবার নাও কথাটা হচ্ছে বেসিন। দাদা বেসিন কি? দেখো বেসিন হচ্ছে, আমি বলি, মনে করো যে এইটা একটা নদী বয়ে গেছে, ঠিক, এইটা একটা নদী বয়ে গেছে। এই নদী নিশ্চিত রূপে তার এই সমস্ত জায়গাগুলোকে সিঞ্চিত করছে জল দিয়ে, হ্যাঁ কি না? একটা নদী যখন বয়ে যায় তখন তার আশেপাশের জায়গাগুলোকে সে তো জলসিঞ্চিত করে। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলোকে বলা হয় বেসিন। ওকে, অর্থাৎ এই নদীর বেসিন, মনে করো এই নদীটার নাম এ, তাহলে এটাকে বলা হবে যে বেসিন অফ এ রিভার। ওকে, অর্থাৎ যে সমস্ত জায়গাটাকে সিঞ্চিত করেছে সেটাই হচ্ছে বেসিন। এবার ঘটনা মানে হচ্ছে দাদা নদী জলমগ্ন থাকবে? না, জলমগ্ন নয়। এই জায়গাগুলোকে, যেমন আমি যদি জল সেচ করতে চাই তাহলে এই নদী থেকে জল নিয়ে এইখানে এখানে আমি সিঞ্চন করতে পারবো। ওকে, জলমগ্ন আচ্ছা থাকবে দাদা। না। হ্যাঁ, ঠিক, মানে এই নদীর জলটাকে ইউজ করে আমি এইটুকুন জায়গাতে আমার সমস্ত ধরনের কাজ বেসিন কারবার মানে কি করতে পারবো। অববাহিকা? ভেরি গুড, হ্যাঁ। ভেরি গুড। বেসিন মানে বাংলায় বললে বলবো অববাহিকা। ওকে, খুব সুন্দর বলেছো। আচ্ছা, তারপর দেখো স্ট্রেট। না, হোয়াট ইজ স্ট্রেট? স্ট্রেট হচ্ছে, দেখো, যখন 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 স্থলভাগ, সেই দুটো স্থলভাগকে যখন পাতলা জলের একটা রাশি দিয়ে পৃথক করা হয় তখন সেটাকে বলা হয় তোমার স্ট্রেট। ওকে, আর যখন দুটো বড় বড় জলভাগকে একটা ছোট্ট জলরাশি, সেটা ম্যানমেড হোক বা ন্যাচারাল হোক, সেটাকে যখন ভাগ করে তখন সেটাকে বলা হয় স্থমাস। ওকে, ISTHMUS, স্থমাস। আরেকটা দেখো আর্কিওপেলাগি। তোমরা বলতে পারো আর্কিওপেলাগি জাতীয় একটা দেশের নাম বলতে পারো? আমাদের প্রতিবেশী, নিয়ার মালদ্বীপ প্রতিবেশী। মালদ্বীপ। মালদ্বীপটা। মালদ্বীপ, আরো ভালো উদাহরণ দাও, একটু আকারে বড় হবে। ভেরি ইন্দোনেশিয়া। গুড, ইন্দোনেশিয়া, সাবাস। ইন্দোনেশিয়া একদম প্রকৃত আদর্শ আর্কিওপেলাগির একটা এক্সাম্পল। আর্কিওপেলাগি মানে অনেকগুলো দ্বীপ এক জায়গায় জুটবদ্ধ হয়ে রয়েছে, এবং সেই দ্বীপগুলো ওই মালদ্বীপের মতন ছোট ছোট নয়, একটু তুলনামূলক বড় বড় দ্বীপ। হ্যাঁ, একে অপরের পাশে ঠিক যেন মালার মতন গাঁথা রয়েছে। হ্যাঁ, একটা চেইন লাইক ফিগার তৈরি করেছে, তখন সেটাকে বলা হয় আর্কিওপেলাগি। নাও আরেকটা ভূমিরূপ রয়েছে, দেখো পেনিনসুলা। না, হোয়াট ইজ পেনিনসুলা? একটা জলভাগকে যখন তিন দিক দিয়ে ভূমিভাগ দিয়ে ঘেরা থাকে তখন তাকে বলা হয় গালফ অথবা বে, ঠিক। আর পেনিনসুলা হচ্ছে যখন একটা ভূমিভাগকে তিন দিক দিয়ে জলে ঘেরা, একদিকে মাত্র ভূমিভাগ দিয়ে ঘেরা, তখন সেটাকে বলা হয় পেনিনসুলা। তাহলে বলো তো দেখি, আমাদের এই হচ্ছে ভারত ভূমি, এই ভারত ভূমি, এখানে হচ্ছে অ্যারাবিয়ান সি, এইখানে আছে হলো বে অফ বেঙ্গল, আর এইখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান। ওকে, তাহলে তিন পাশ দিয়ে যে জায়গাটা জলে ঘেরা রয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? পেনিনসুলা বলবো। পেনিনসুলার। বুঝতে পারছো? ভেরি গুড, সাবাস। এই হচ্ছে মোটামুটি বলার ছিল। আর ইনলেট, দেখো ইনলেট মানে হচ্ছে যে একটা ভূমিভাগের মধ্যে অনেক দূর পর্যন্ত একটা জলরাশি প্রবেশ করে গেছে, সেটা নদী নয়। ওকে, একটা, এই যে ছবিটা দেখেই বুঝতে পারছো, একটা বিরাট বড় জলরাশি, সেই বিরাট বড় জলরাশি অনেক দূর পর্যন্ত ভূমিভাগের মধ্যে ঢুকে গেছে, অথচ সেটি নদী নয়, তাহলে সেইটাকে বলবো আমরা ইনলেট। ওকে, বা সেটাকে আমরা বলবো ক্রিক। সেটাকে আমরা কি বলতে পারি? ক্রিক। অর্থাৎ এই ভূমি, এই জলরাশিটা যদি ছোট হয়, ছোট ছোট হলে তাকে বলবো ক্রিক। আর এই ক্রিক আমরা কোথায় দেখতে পাই? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের বর্ডারে আমরা দেখতে পাই ক্রিক। কোথায়? গুজরাটে। বুঝতে পারছো তো? তাহলে এই, আর যখন এই ক্রিক গুলো যখন বড় সাইজ নিয়ে নেয় তখন সেটাকে বলা হয় ইনলেট। ওকে, না, হোয়াট ইজ ডেল্টা? দেখো ডেল্টা হচ্ছে যখন একটা নদী দীর্ঘ পথ অতিক্রম করে আসে, দীর্ঘ পথ অতিক্রম করে আসলে সে যখন মোহনায় মিশবে, মোহনার আগে তার গতি একেবারেই কমতে শুরু করে, আর মোহনায় গতি কমতে কমতে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা ডেল্টা নিয়ে আলোচনা করছি। দেখো এই বেসিক আলোচনাটা করছি এই কারণে যাতে ভূগোলের পরবর্তী ক্লাসে আমরা যখন আলোচনা করব তখন আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক। দেখো একটা নদী, মনে করো দীর্ঘ গঙ্গা নদী, ভাবো সেই হিমালয় থেকে শুরু করে এসে বে অফ বেঙ্গলে এসে, এটা মনে করো বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলে এসে ড্রেন হয়েছে। না, এই নদীর, এটা হচ্ছে মোহনা, এই নদীটা মোহনায় আসার আগে তার গতি অনেক কমে যায়, আর গতি কমে যাওয়ার কারণে সে তার সমগ্র যাত্রাপথে যত ধরনের যে পলি, মাটি, কাদা, বালি, নুড়ি, পাথর যা কিছু বয়ে নিয়ে এসেছিল সেই জিনিসগুলো এই মোহনার আগেই জমতে শুরু করে।
এই মোহনার আগেই জমতে শুরু করে। এবার যখন এগুলো জমতে শুরু করে, কেন জমতে শুরু করলো? কারণ গতি কমে গেছে নদীর, তখন এইখান থেকে না আরো আলাদা আলাদা নদী তৈরি হয়ে যায়, আলাদা আলাদা নদী তৈরি হয়, মাঝখানে মাঝখানে জমতে থাকবে সেডিমেন্ট, আর আলাদা আলাদা পাশে পাশে নদী তৈরি হয়ে যাবে। তখন ঠিক এটাকে দেখতে মনে হবে ফিঙ্গার লাইক প্রজেকশন। আমরা যেমন হাতটা যদি আমাদের খাতার উপরে একদম হাতের আঙুলগুলোকে ইয়ে করে রাখো খাতার উপরে, তখন যেরকম দেখতে পাচ্ছ ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক সেই রকম আমাদের ভূমিভাগ দেখা যাবে। এটাকে বলা হয় ডেল্টা। এখন কথা হলো যে ভারতবর্ষের পূর্ববাহিনী নদী যেগুলো আছে, ভারতবর্ষের পূর্ববাহিনী নদী যেগুলো আছে তারা তো ডেল্টা তৈরি করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী যেগুলো রয়েছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, তারা কেন ডেল্টা তৈরি করতে পারে না? তারা ডেল্টা তৈরি এই কারণেই করতে পারে না, তাদের মোহনার দিকে এসে গতিটা না অনেকটা বেশি থাকে। বে অফ বেঙ্গলে এসে যে নদীর গতিটা যেমন কমে যায়, যার কারণে ডেল্টা তৈরি হয়, কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলোর জন্য তারা যখন সমুদ্রে অর্থাৎ অ্যারাবিয়ান সিতে যখন এসে তারা পড়বে, তখন সেখানে তাদের গতিটা অনেক থাকে, হ্যাঁ, স্রোতটা অনেক থাকে, যার কারণে সেখানে ডেল্টা তৈরি হয় না। তখন কি হয়? সরাসরি নদীটা এসে সমুদ্রের মধ্যে পড়ে, এবং এই ঘটনাটাকে বলা হয় এস্চুয়ারি। কি বলে এটাকে? এস্চুয়ারি। আর বাংলাতে বলা হয় খাঁড়ি। বাংলাতে কি বলা হবে বলো? খাঁড়ি। আর ইংরেজিতে বলবো এস্চুয়ারি। চলো তাহলে বেশ কতগুলো টপিক আমরা এখানে জানতে পারলাম, ঠিক আছে? আগে যাই এবার। নাও দাদা বলছি ইনলেটের ব্যাপারটাও তাহলে গল্পের মতো তো? ইনলেটের ব্যাপারটা গল্ফের মতন, কিন্তু আবার গল্ফের মতন নয়। দেখো, গল্ফ হতে গেলে বেশ একটা জলভাগকে থাকতে হবে, বাট ইনলেট হচ্ছে একটা সরু স্ট্রাইপের মতো, বুঝতে পারছো? মানে আচ্ছা একেবারে দাদা, সরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? নদীর আচ্ছা দাদা দাদা। লাগুনটা তাহলে কি দেখো, রকম হবে? লাগুনটা ওটা তো হচ্ছে সেই সমুদ্রের গালফের মধ্যে মতোই। তৈরি হওয়া। হ্যাঁ, এক মিনিট শোনো। সমুদ্রের মধ্যেই তৈরি হওয়া, অর্থাৎ কোস্টাল লাইনে যে সমস্ত কোস্টাল কোস্টাল ভূমিরূপে বা কোস্টাল রিলিফের মধ্যে যে সমস্ত হ্রদ বা লেক লাইক ফিগার্স তৈরি হয়, সেগুলোকে বলা হয় লাগুন। ওকে, মানে সমুদ্রের গা বরাবর, এটা হচ্ছে মেইনল্যান্ড আর এটা সমুদ্র। এই সমুদ্রের পাশাপাশি এইখানে এমন এমন জলরাশি তৈরি হয়েছে, সামান্য সামান্য বাঁধ দিয়ে তারা সমুদ্র থেকে পৃথক হয়েছে, তখন সেগুলোকে বলবো লাগুন। বুঝতে পারছো? মানে পুরো সমুদ্রের সঙ্গে সব জায়গাটাই ওপেন নয়, একটু একটু জায়গাতে ঘেরা আছে, দ্যাটস আর লাগুন। এবার এদিকে আসো, থিওরিজ অফ প্লেট টেকটনিক্স। না, আমাদের আলোচনাটা কি চলছিল বলতো? মূলত আলোচনা চলছিল হচ্ছে ফরমেশন অফ ল্যান্ড মাসেস। ল্যান্ড মাসেস এর ফরমেশন কি করে হলো, তো এখন আমরা আলোচনা করতে চলেছি থিওরিজ অফ প্লেট টেকটনিক্স। অর্থাৎ ল্যান্ডমাস তৈরি হওয়ার পেছনে বেশ কতগুলো কারণ ছিল, সেই কারণগুলোকে এখান থেকে কিন্তু আমরা নোটও নেব। ওকে, সো এখান থেকে আমি মুখে বলবো, তোমাদের কিন্তু নোটও তৈরি করতে হবে এখান থেকে, ঠিক আছে? সো তোমরা স্ক্রিনশট নিতে থাকো, বাকি যেখানে যেখানে নোট বলবো সেখানে সেখানে নোটটা করবে। সায়েন্টিস্টরা এই যে যে বিভিন্ন ধরনের রিলিফ ফিচার্স তৈরি হয়েছে তার জন্য প্লেট দাদা তুমি তো টেকটনিক্সকে, পিডিএফ দেবে, তাহলে স্ক্রিনশট নেওয়ার কি মানে? এটার পিডিএফ দিতে গেলে তাহলে আমাকে, শোনো, পিডিএফ দিতে গেলে না, তাহলে আমাকে নোটটা লিখতে, কারণ জায়গায় জায়গায় নোট আছে যেগুলো আমি মুখে বলবো তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা কোনটা চাও? তোমরা কি পুরোটাই পিডিএফ চাও? তাহলে আমাকে আবার ক্লাসের শেষে ওই নোটটাকে ওখানে অ্যাড করে দিতে হবে। হোয়াট ডু ইউ না ওয়ান্ট? দাদা, নোটটা টুকে দেবো, কিন্তু মানে কিছু পিডিএফটা একটা দিলে লিখে ভালো নেব, হয়, ওই কিন্তু ম্যাপ সমেত পিডিএফ। বোঝা হ্যাঁ, যাচ্ছে ভালো আর কি। ওকে, ভেরি গুড, ঠিক। তাহলে আর তোমরা নোটটাও করবে, হ্যাঁ, নোটটাও হেডিং লাগিয়ে নোটটাও করবে যেখানে যেখানে বলবো। বাকি পিডিএফটাও আমি দিয়ে দেবো উইথ নোট, কিন্তু নোটটা এখানে করবে একটু, ঠিক আছে? হেডিং লাগিয়ে নোটটাকে করবে। তাহলে আমরা এখন কি দেখতে চলেছি? হচ্ছে থিওরিজ অফ প্লেট টেকটনিক্স। তো প্লেট টেকটনিক্সের যে থিওরি, সেই প্লেট টেকটনিক্সের থিওরি বলার আগে আমরা আগে দেখবো যে ব্যাপারটা কি হয়। দেখো, আমাদের এই যে সমগ্র পৃথিবী দেখতে পাচ্ছ, এই পৃথিবীটা ওপর থেকে দেখলে কিছু বোঝা যাবে না। ওপর থেকে আমরা যা দেখছি সব আর্থ ক্রাস্ট দেখতে পাচ্ছি, ঠিক? আর এই আর্থ ক্রাস্ট নির্দিষ্ট রূপে কোনো না কোনো প্লেটের উপরে বসে আছে। প্লেট মানে, আমি তোমাদের একটা বাংলা শব্দ বলি, দেখি কজন বোঝে। চাঙড় বলে একটা কথা আছে, জানো চাঙড় মানে কি? চাঙড় খসে যাওয়া, ওই বলি না, একদম এই ধরে ভাতের পড়ে চাঙড় যায়। খেয়ে খাওয়া, ভাতের চাঙড় ভেঙে হ্যাঁ, মানে চাঙড় মানে যখন দেখবে ভাত শক্ত হয়ে যায়। আমরা যখন মাটি কাটি, ঠিক আছে, মাটি যখন কাটি তখন মাটি কাটার সময় যখন কোদাল দিয়ে যখন একটা কোপ দিয়ে দেখবে এরকম একটা করে চাঙড় উঠে আসে না একটা কোপে, এটাকে আমরা বলছি একটা চাঙড়, মানে পিস অফ ল্যান্ড আর কি, যেটা বলতে চাইছি। তো
দলা স্যার, মাটির দলা। হ্যাঁ, মাটির দলা, মানে আমার এখানে এই ভাষাটাকে চাঙড় বলা হয়, বুঝতে পারলে? মানে পিস অফ ল্যান্ড, একটা একটা মাটির টুকরো, বা মানে বেশ বড় সড় একটা মাটির টুকরো, সেটাকে বলা হয় চাঙড়। হ্যাঁ, বলে না নদী ভাঙনে চাঙড় ধরে ধরে ভেঙে পড়ে, মানে এক একটা পার্ট ধরে ধরে ভেঙে ভেঙে পড়ে, সেইটা বলতে চাইছি, সেটাকে বলা হয় চাঙড়। যাই হোক, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সারা পৃথিবীকে দেখো কতগুলো প্লেট দিয়ে ভাগ করা আছে। যেমন এটা দেখতে পাচ্ছ প্যাসিফিক প্লেট, এটি এটা নর্থ আমেরিকান প্লেট, এটা সাউথ আমেরিকান প্লেট, ওকে। এটা দেখো, তারপর তোমার রয়েছে নাজকা প্লেট, এটা রয়েছে আফ্রিকান প্লেট। আফ্রিকান প্লেটটা কিন্তু দেখো কত বড়, ভালো করে খেয়াল করো, এই দেখো আফ্রিকান প্লেটটা কত বড় দেখতে পাচ্ছ। সমগ্র পৃথিবী দেখো ইউরেশিয়ান প্লেট সব থেকে বড়, ইউরেশিয়ান প্লেট। তাহলে এই যে যে প্লেটগুলো রয়েছে, যে বিরাট বড় বড় ভূমিরূপ, এই প্লেটগুলোর এই যে যে বর্ডার লাইনগুলো দেখতে পাচ্ছ, কালো কালো যে বর্ডার লাইন, এই হ্যাঁ বর্ডার দাদা। লাইনগুলো হচ্ছে একটা প্লেটের সঙ্গে আরেকটা প্লেটের জয়নিং পয়েন্ট। তার মানে এই যে যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারটা হচ্ছে এই দিক থেকে ইউরেশিয়ান প্লেট, এই দিক থেকে আফ্রিকান প্লেট, তার বর্ডার হচ্ছে এটা। তার মানে নিশ্চিত রূপে এই বর্ডার যেখানে সৃষ্টি হয়েছে সেইখানে তো দুর্বল থাকবে, তাই না বলো? এই জায়গাটা যতটা শক্তপোক্ত থাকবে, এইখানে যতটা শক্তপোক্ত থাকবে, এই বর্ডার লাইনগুলো দুর্বল থাকবে। এবার ঘটনাটা হ্যাঁ। কি ঘটে সেটা দেখবো আমরা। এই প্লেট টেকটনিক্স কি আমরা এখনই বুঝে যাব। ঘটনাটা কি ঘটে দেখো, এই ছবিটাকে খেয়াল করো, এই ছবিটাকে তোমরা এটা দেখতে পাচ্ছ যে পৃথিবীর একেবারে যেটাকে বলছি ইনার কোর বলছি, ইনার কোরার ওপরে রয়েছে হচ্ছে আউটার কোর রয়েছে। আউটার কোরের ওপরে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, সেই অ্যাস্থেনোস্ফিয়ার এবং ম্যান্টেল, এই পুরো পার্ট জুড়ে ম্যাগমা থাকে। ম্যাগমা মানে গলিত একটা জায়গা। আচ্ছা, আমরা যদি জলের ওপরে নৌকা ভাসাই, বা জলের ওপরে নৌকাতে যখন উঠি, তখন সেই নৌকাটা কি হয়, ওপর নিচে দুলতে থাকে না, এদিকে ওদিকে ওপর নিচে দুলতে হ্যাঁ। থাকে তো। ঠিক তেমনি করে এক একখানা প্লেট, দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা প্লেট দেখতে পাচ্ছ। এই প্লেটটা নিশ্চিত রূপে এই গলিত ম্যাগমার উপরে ভাসছে, হ্যাঁ কি না? হ্যাঁ গলিত ম্যাগমার উপরে। আর ম্যাগমার মধ্যেও নিজেদের মধ্যে কারেন্ট আছে। কেমন কারেন্ট? তোমরা জানো যে ম্যাগমা লিকুইড একটা অবস্থায় থাকে, আর সেই লিকুইড অবস্থার মধ্যে যখন এই যে হিটটা এখান থেকে উঠছে, এখানে হিটগুলো উঠছে, তারপরে এদিকে সাবসাইড হয়ে যাচ্ছে, হিটটা এদিকে উঠছে আবার এদিকে সাবসাইড হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগমার মধ্যে দেখো একটা ডিফারেন্ট কারেন্টস সমগ্র পৃথিবী জুড়ে চলছে। তার মানে আমাদের পায়ের নিচে অনবরত ম্যাগমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আর সেই কারেন্টগুলো কনভেকশন। হ্যাঁ বারবার করে ওপরের দিকে উঠছে, উঠে আর্থ ক্রাস্টে জাস্ট ধাক্কা খাচ্ছে, আবার সাবসাইড হয়ে যাচ্ছে। তাহলে একটা লিকুইডের ওপরে, এবার যদিও এই লিকুইডটি জলের মতো নয়, তো এই লিকুইডটি একটু স্টিকি এবং গাঢ়, জল যতটা তরল তার থেকে এটা বেশি গাঢ়। তো যতই গাঢ় হোক যাই হোক না কেন, এটা তো একটা লিকুইডের উপরে প্লেটগুলো ভাসছে। তাহলে এইখানে যতগুলো প্লেট এই যে দেখতে পাচ্ছ, এই সবকটা প্লেট নিচে ম্যাগমার উপরে ভাসছে। এবার ম্যাগমা তার উপর থেকে এইভাবে যখন তার হিট গুলোকে ট্রান্সলেট করছে, তখন এই হিট গুলো উপরে গিয়ে সাবসাইড হচ্ছে। এবার দেখো যখন যেখানে হিটটা উঠছে সেই জায়গাটা দেখো ক্রমান্বত সেখানে হিট উঠতে উঠতে সেই জায়গাটা দুর্বল হয়ে পড়ছে, এবং দেখো একটা খাঁজের মতন তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি রিজ, ওকে। এবং দেখবে যে এই জায়গাটা ধীরে 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 এরকম খাদ সৃষ্টি হতে হতে একটা সময় এইখানটাকে ব্লাস্ট করবে, ব্লাস্ট করে এই ম্যাগমাটা এখান দিয়ে হিটটা এখান থেকে বের করে দিবে, হিট গ্যাস যা কিছু আছে বের করে দিবে, এবং সেইটাকে আমরা তখন বলবো যে ভলক্যানো। তখন সেটাকে আমরা কি বলবো? ভলক্যানো, বুঝতে পারলে? আর এই ভলক্যানো যখন হবে, তখন এইখান দিয়ে ম্যাগমা, অনেকটা ম্যাগমা এখান দিয়ে বেরিয়ে আসবে। সেই ম্যাগমা বেরিয়ে এরকম একটা পর্বতের রূপ ধারণ করতে পারে, এবং চারিপাশে একটা ভূমিরূপ তৈরি করতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট রিলিফ ফিচার্স তৈরি করতে পারে। বুঝতে পেরেছি কিনা পারিনি বলো তো একবার দেখি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আবার দাদা এটা- কিন্তু হ্যাঁ বলো বলো। কিন্তু ওই গুরুমণ্ডলটা পুরোটাই তো অ্যাস্থেনোস্ফিয়ার না, ঊর্ধ্ব গুরুমণ্ডলের কি খানিকটা হ্যাঁ, অংশ সেটাই আমি এখানে অ্যাস্থেনোস্ফিয়ার। দেখানো হয়েছে। এটা দেখো উপরের পার্টটাকেই তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা যেটা এখানে আমার যেটা মূল আলোচনা করার সেটাকে আমি এখানে করছি, ওকে। মানে আচ্ছা। অ্যাস্থেনোস্ফিয়ারেই এই প্রভাবটা সবথেকে বেশি পরিলক্ষিত হয়। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা একটু সাদা সাদা ভাব, আর এই জায়গাটা লাল লাল হ্যাঁ ভাব, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তার মানে এই জায়গাটার এই প্রভাবটা বেশি লক্ষিত হয়, যার কারণেই তো এই প্লেটগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হয়, আর ফাটল সৃষ্টি হলে সেইখান থেকে ভলক্যানো সৃষ্টি হয়, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভূমিরূপের সৃষ্টি হয়। যাই হোক, নাও এবার একটা জিনিস দাদা তার খেয়াল মানে করো। যত হ্যাঁ বলো বলো। বলছি দাদা, তার মানে যত পর্বত পাহাড় আছে সব রিজের উপরে গঠিত হয়েছে। এটা ঠিক নয়,
যেগুলো অগ্নুৎপাতের ফলে রিজের উপর সৃষ্টি না হয়েছে, প্লেটের হ্যাঁ যেগুলো অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে সেগুলো, ভাই হ্যাঁ আর যেগুলো ফোল্ডিং মাউন্টেন সেগুলো অন্য পদ্ধতিতে তৈরি হয়েছে, আমরা একটু বাদে দেখবো। হ্যাঁ চাপ নিও না, শুনতে থাকো শুধু একটু। আচ্ছা দাদা। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এই প্লেটটা দেখো তো, এইটাও তো একটা প্লেট না, এই যে এটা এই পাশ থেকে এসছে, এটাও একটা প্লেট, আবার এটা একটা হ্যাঁ প্লেট। দাদা। দেখো এই প্লেটটা এখান থেকে যখন ভাগ হয়ে যাচ্ছে তখন এই প্লেটটা এইদিকে সরে আসছে, এত চিহ্নগুলো খেয়াল করো, এইদিকে সরে এসে দেখো এই প্লেটটার নিচে দিয়ে এই প্লেট ঢুকে গেছে, এই প্লেটটা নিচে দিয়ে এটা ঢুকে যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে দাদা এইটা তাহলে কি হবে, এইটুকুন পার্ট যে ঢুকে গেল, এইটুকুন পার্ট যেটা হবে, এইটুকুন পার্ট এই ম্যাগমার মধ্যে প্রবেশ করার সাথে সাথে এইটুকুনও গলে যাবে, গলে আবার ম্যাগমায় পরিণত হয়ে যাবে। কিন্তু এই যে যে প্লেটটা, এই প্লেটটা নিচে ঢুকলো, তখন এই প্লেটটা তো ধীরে ধীরে এরকম উঁচু হয়ে যাবে না, বলো আমাকে। একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, তাহলে যার নিচে ঢুকে যাচ্ছে একটা প্লেট, তাহলে সে তো একটু উঁচু দিকে উঠে যাবে, আর সেইখানেই পর্বত তৈরি হবে। এবং একটা প্লেট আর একটা প্লেটের দিকে এসে যখন একটা প্লেট একটা প্লেটের নিচে ঢুকে যায়, আর তার ওপরে যে ভূমিরূপ তৈরি হয়, সেই ভূমিরূপ হয়ে যে পর্বতটা তৈরি হয় সেটাকে বলা হয় ফোল্ডিং মাউন্টেন। ফোল্ডেড মাউন্টেড। ঠিক আছে, সেটাকে বলা হয় ফোল্ডিং মাউন্টেন। ঠিক আছে, যেমনটা আমাদের হিমালয়। এটা হলো কথা। বেশ, নাও এবার এখানে খেয়াল করো, তাহলে এখানে প্রত্যেকটা যে তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো, আমাদের ইন্ডিয়ান প্লেটটাকে একবার খেয়াল করো। ইন্ডিয়ান প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ যে হিমালয় পর্বতটা যেখানে রয়েছে ঠিক সেই বরাবরই ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটের জংশন পয়েন্ট কিনা। হ্যাঁ এই জন্য হিমালয় পর্বতকে কি বলা হয় বলো তো? ফোল্ড মাউন্টেন। ফোল্ড মাউন্টেন তো বলা হয়, ওটাকে বলা হয় ভলক্যানো প্রোন অথবা আর্থকুয়েক প্রোন এরিয়া বলা হয়, জোন বলা হয়। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে ভারতবর্ষের কোন জোনটি আর্থকুয়েক প্রোন অথবা ভলক্যানো প্রোন, দ্যাট ইজ হিমালয়ান রিজন। কারণ পুরো ইন্ডিয়ান প্লেটের যে নর্দার্ন বর্ডার সেটা কিন্তু ইউরেশিয়ান প্লেটের যে বর্ডার সেইখানে শেয়ার করছে। তার মানে সমগ্র হিমালয় পর্বতের নিচেই কিন্তু দুটো বড় বড় প্লেটের জাংশন পয়েন্ট রয়েছে, যার কারণে সেখানে ভূমিকম্প হবে। এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। হয়তো আমরা দেখতে পারবো না, আমাদের হাজার বা লক্ষ প্রজন্ম পরে গিয়ে কেউ হয়তো সেটাকে অবজার্ভ করতে পারে। ওকে, আমরা আজকের ক্লাসে দেখবো কি করে এই ভূমিরূপ তৈরি হয়েছে। চলো তার আগে আসো এই জায়গাটা, মানে স্যার এখানে যে কোনো দিন অগ্নুৎপাত হতে পারে হিমালয় যে অঞ্চলে? কোনো দিন হতে পারে, যে কোনো দিন ভূমিকম্প হতে পারে। হ্যাঁ, তবে সেটা এটুকু নিশ্চিত থাকো যে এখন হিমালয় পর্বত হচ্ছে ভেরি 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 ইয়াং। ওকে, যদিও লক্ষ লক্ষ বছর আগে তৈরি হয়েছে, তা সত্ত্বেও হিমালয় পর্বত হচ্ছে একেবারেই যুবক, মানে সবে 12-13 বছর বয়সী ছেলে মেয়েদের যেরকম হয় মানুষের হিসাবে, ঠিক তেমন অবস্থায় আছে। বুঝেছো? মানে একেবারেই বাচ্চা। তো এবার আসো, আমি 3 ধরনের প্লেট মুভমেন্টকে দেখাচ্ছি। একটা দেখতে পাচ্ছ ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট। ডাইভারজেন্ট প্লেট মুভমেন্ট কি করে হয়? যখন একটা প্লেট আর একটা প্লেট থেকে দূরে সরে যায়। দেখো প্লেট 1 এন্ড প্লেট 2, এই ছবিটাকে খেয়াল করো, একে অপরের দূরে সরে যাচ্ছে। সো আমি কালারটাকে চেঞ্জ করে নিই। এই প্লেটটাকে খেয়াল করো, দেখো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। প্লেট 1 এইদিকে ওয়েস্টের দিকে চলে যাচ্ছে, প্লেট 2 ইস্টের দিকে চলে যাচ্ছে। এই রকম ঘটনা যখন ঘটবে তখন কি হবে? এই দুটো প্লেট এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, এইখানে একটা গ্যাপ তৈরি হবে। আর সেই গ্যাপটা হলে কেমন একটা ভূমিরূপ তৈরি হয়ে যাবে, এখানে এরকম একটা ভি আকৃতির উপত্যকা এখানে তৈরি হয়ে যাবে। আর এইটাকেই বলা হয় হচ্ছে রিফট ভ্যালি। এটাকে কি বলবো আমরা? রিফট ভ্যালি। আর এই যে যত ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী আছে, সমস্ত পশ্চিম বাহিনী নদী এই রিফট ভ্যালির মাধ্যমে প্রবাহিত হয়েছে। এবার যদি বলো ওখানে রিফট ভ্যালিগুলো কিভাবে তৈরি হয়েছে, ওখানে বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, সেন্ট্রাল হাইল্যান্ড, ঠিক আছে, সাতপুরা পর্বত, ওই সমস্ত জায়গার যে জংশন পয়েন্টগুলো আছে, যে রিফটগুলো রয়েছে, সেই জায়গা থেকে তৈরি হয়েছে। এর পরের দিন গিয়ে যখন আমরা সয়েলটাকে দেখব, তখন আমরা দেখব যে কত কত ধরনের এই সমস্ত ভূমিরূপ বা ভূমিভাগ রয়েছে। তাহলে একটা গেল ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি, আর একটা আসলে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি মিন্স একটা প্লেট আর একটা প্লেটের দিকে সরে আসছে, প্লেট 1 এদিকে চলছে, প্লেট 2 এদিকে চলছে, অর্থাৎ একটা প্লেট আর একটা প্লেটের দিকে যাচ্ছে। এরকম ঘটনা ঘটলে কি হবে? একটা প্লেট নিশ্চিত রূপে আর একটা প্লেটের নিচে ঢুকে যাবে। দেখো এখানে প্লেট 1 প্লেট 2 এর নিচে ঢুকে গেছে, খেয়াল করেছো? প্লেট 1 প্লেট 2 এর নিচে ঢুকে গেছে।
তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে পার্টটা ঢুকে গেল, এই পার্টটা একসময় কি হবে, ম্যাগমাতে পরিণত হয়ে যাবে। কিন্তু এটা যখন ঢুকে গেল তখন এই যে প্লেটটা না, এইটা উঁচু হতে থাকবে, এইটা উঁচু হতে থাকবে, আর এটা উঁচু হয়েই আমাদের হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে, কনভার্জেন্ট প্লেট মুভমেন্টের মাধ্যমে। ওকে, কনভার্জেন্ট প্লেট মুভমেন্টের মাধ্যমে হিমালয় তৈরি হয়েছে। তাহলে এখানে যেটা তৈরি হয় সেটা কি হয়, ফরমেশন অফ মাউন্টেন। এখানে তৈরি হবে ফরমেশন অফ মাউন্টেন, এখানে মাউন্টেনের ফরমেশন হবে। ওকে, আরেকটা দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। নাও হোয়াট ইজ ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি? ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি মানে হরাইজন্টালি যখন একটা প্লেট এদিকে চলে আসছে আর একটা প্লেট এদিকে চলে যাচ্ছে, এটা কিন্তু ওপর নিচে হচ্ছে না, এটা হরাইজন্টালি হচ্ছে। বুঝতে পারছো? তার মানে আমি যদি বলি এটা নর্দার্ন সাইড, এটা সাউদার্ন সাইড, তাহলে একটা প্লেট সাউথের দিকে মুভ করছে আর একটা প্লেট নর্থের দিকে মুভ করছে হরাইজন্টালি, সেই মুভমেন্টটাকে আমরা বলি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ওকে, এই ঘটনাটা ঘটছে। তাহলে এই তিন প্রকারের যে প্লেট টেকটনিক্স থিওরি অনুযায়ী এই তিন প্রকারের প্লেট মুভমেন্ট হয়ে থাকে। ডাইভারজেন্ট মুভমেন্ট মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়া, কনভার্জেন্ট মুভমেন্ট একে অপরের দিকে চলে আসা, আর ট্রান্সফর্ম মুভমেন্ট মিন্স হরাইজন্টালি এদিক নিরপেক্ষ। ওদিকে মুভ পাচ্ছি করা, না। একে অপরের থেকে দূরে চলে যাওয়া। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে দাদা এই হরাইজন্টাল বা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি হলে কি হয়? দেখো, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি হলেই ভলক্যানো বা আর্থকোয়েক এইগুলোর সম্ভাবনাটা বেশি হয়। বুঝতে পারছো? একে অপরের থেকে যখন দূরে চলে যায় একটা প্লেট, তখন এখানে বেশি তৈরি হয় আর কি। ঠিক আছে, গেল। নাও এরপর আসো আমরা আলোচনা করি ফরমেশন অফ ইন্ডিয়ান ল্যান্ডমাস। দেখো, ইন্ডিয়ান ল্যান্ডমাস সম্পর্কে জানতে গেলে আমাকে একটু অতীতে যেতে হবে। এই যে ভূমিভাগটা দেখছো, এটা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে যখন ঠান্ডা হলো তখনকার সময়ের এটা, মানে এটা বলতে পারো যে ওল্ড মোস্ট একটা ছবি পৃথিবীর। তখন পৃথিবীকে দুটো ভাগে যদি ভাগ করতাম, মানে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারকে আমরা জানতাম হচ্ছে লরেশিয়া নামে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারকে আমরা জানতাম হচ্ছে গন্ডোয়ানা সম্পর্কে। ওকে, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারকে আমরা কি বলবো, লরেশিয়া, সাউদার্ন হেমিস্ফিয়ারকে কি বলবো, গন্ডোয়ানা। গন্ডোয়ানা। ওকে, নাও এবার ঘটনা হচ্ছে দাদা, এই যে দুটো তুমি স্থলভাগ দেখছো, এই 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 পুরো পার্টটা কি স্থলভাগ পার্ট, এই স্থলভাগ পার্টটাকে বলা হতো প্যানজিয়া। কি বলা হতো? প্যানজিয়া। স্থলভাগকে বলা হতো প্যানজিয়া, আর যেটা জলভাগ, এই জলভাগকে বলা হতো প্যান্থালাস্সা। কি বলা হতো? প্যান্থালাস্সা। ওকে, তাহলে জলভাগকে বলা হতো প্যান্থালাস্সা আর স্থলভাগটাকে বলা হতো প্যানজিয়া। প্যানজিয়াকে দুটো ভাগে ভাগ করা হলো, উত্তর দিকেরটাকে বলা হলো লরেশিয়া, দক্ষিণ দিকেরটাকে বলা হলো গন্ডোয়ানা। ক্লিয়ার হয়েছে? নাও এইবার এই ভূমিরূপ থেকে ধীরে ধীরে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা ফাইনালি 5 নম্বর। ঠিক আছে, তাহলে সবার প্রথম এই ভূমিরূপ থেকে চলে যাব এইখানে। দেখো, এইখানে ধীরে ধীরে এই যে প্যানজিয়া অর্থাৎ স্থলভাগ, সেই স্থলভাগের মধ্যে ধীরে ধীরে রিফটিং শুরু হয়েছে, মানে একে অপরের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। এইখানে কোনো প্রকার ফাটল তোমরা দেখতে পাচ্ছ না, অথচ এইখানে গিয়ে দেখো প্যানজিয়ার মধ্যে অর্থাৎ ল্যান্ড মাসের মধ্যে উত্তর পার্ট এটা লরেশিয়া, দক্ষিণ পার্ট এটা গন্ডোয়ানা, এদের মধ্যে দেখো ধীরে ধীরে ফাটল সৃষ্টি হয়েছে। সেই ফাটলটা আরো মিলিয়ন মিলিয়ন বছর পরে গিয়ে 200 মিলিয়ন বছর পর পর গিয়ে এরকম হচ্ছে, কিন্তু 200 মিলিয়ন ইয়ার্স মানে এগো আজ থেকে সেইটা এই ঘটনাটা ঘটছে। এখানে গিয়ে দেখতে পাচ্ছ যে লরেশিয়ার মধ্যে আবার দুটো পার্ট হয়ে যাচ্ছে, গন্ডোয়ানার মধ্যে দুটো পার্ট হয়ে আবার নিচে দেখো তৈরি হয়ে যাচ্ছে, মানে ভাঙছে, একে অপরের ভূমিরূপগুলোকে ভাঙছে। তারপর 2 থেকে এইখানে চলে আসো, দেখো এখান থেকে এটা ভেঙে যাচ্ছে, এই পার্টটা ধীরে ধীরে এটার কাছাকাছি চলে আসবে, এটা উত্তর আমেরিকা হয়ে যাবে, এটা দক্ষিণ আমেরিকা হয়ে যাবে, এটা আফ্রিকা হয়ে যাবে, আফ্রিকার এই পার্টটা ভেঙে আবার এদিকে চলে যাবে, এটা গিয়ে ভারতবর্ষের রূপ নেবে, এটা ইউরেশিয়ান প্লেট। ওকে, তারপরে 4 নম্বরে চলে আসো, দেখো এবার খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই দেখো উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এই আফ্রিকার পার্ট এখান থেকে একটুখানি ভাঙবে, ভেঙে গিয়ে এটা ইউরেশিয়ান প্লেটের সঙ্গে আঘাত খাবে, হিমালয় পর্বত সৃষ্টি হবে, ভারতীয় ভূভাগ এখানে তৈরি হয়ে যাবে। আর অস্ট্রেলিয়ান প্লেটটা কি করবে, সে একটুখানি সাউথের দিকে, হ্যাঁ সাউথ ইস্টের দিকে একটু সরে যাবে, সাউথ ইস্টের দিকে সরে গিয়ে দেখো এটার পরে এদিকে চলে আসো, এই দেখো এইখান থেকে ভেঙে, এইখান থেকে এই পার্টটা, এই যে পার্টটা দেখছো, এই পার্টটা ভেঙে এই যে ভারত বেরিয়ে গিয়ে
এই যে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে আঘাত লেগে এই জায়গাটাতে হিমালয় পর্বত তৈরি করে ফেলেছে। আর এই যে অস্ট্রেলিয়ান প্লেটটা ছিল সেটা সাউথ ওয়েস্টের দিকে, সাউথ ইস্টের দিকে মুভ করে এই জায়গাটাতে চলে গেছে। আর এই ভূমিভাগটা এটার সঙ্গে এটা মিশে গেছে, মিশে গিয়ে এই দেখো এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার একটা ভূমিরূপ তৈরি করেছে। বুঝতে পারলে? যেটা আজকের দিনে আমরা পৃথিবীকে দেখতে পাই। তাহলে এইভাবে সমগ্র পৃথিবী, মানে যেটাকে আমরা প্যানজিয়া আর প্যান্থালাস্সা বলছিলাম, সেই প্যানজিয়াটা ভেঙে ভেঙে এই প্যান্থালাস্সা হলো। এখন এইখানে আমার একটা প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দাদা কজেস অফ সেপারেশন, এই যে সেপারেশন হলো, এই সেপারেশনের কারণগুলো কি? সো তোমরা একটা খাতার মধ্যে হেডিং লাগাও, হেডিং লাগিয়ে লেখো কজেস অফ সেপারেশন। সেপারেশনের কজেসটা কি সেটা একবার লিখবো। তোমরা এখানে নোটে খাতায় লিখতে থাকো, আমি যখন পিডিএফ দেবো না তখন এখানে আমি এটাকে ইনক্লুড করে দেব। কজেস অফ সেপারেশন লেখার জন্য প্রস্তুত সবাই? হ্যাঁ দাদা। গোটা প্যানজিয়াটা মানে স্থলভাগটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কিসের জন্য সেটা লেখো। দ্য কনভেকশনাল কারেন্টস, লেখো দ্য কনভেকশনাল কারেন্টস। কনভেকশনাল কারেন্ট মিন্স হোয়াট? এই যে যেটা দেখছো এটাকে বলা হয় কনভেকশনাল কারেন্ট। এই যে কারেন্টগুলোকে দেখছো এটাকে বলা হয় কনভেকশনাল কারেন্ট অফ ম্যাগমা। ওকে, তাহলে চলো কনভেকশনাল কারেন্টস split the crust. The convectional currents split the crust into a number of pieces. The convectional currents split the crust into a number of pieces. Number of pieces can be called continents or plates. Can be called major continents or plates. Can be called major continents or plates. Can be called major continents or plates. Full stop. তাহলে এই যে ম্যাগমার থেকে যে কনভেকশনাল কারেন্ট তৈরি হলো, সেই কনভেকশনাল কারেন্ট সবার প্রথমে এই প্যানজিয়ার মধ্যে ফাটল সৃষ্টি করলো। যখন ফাটল সৃষ্টি করলো তারপর কি হলো? নেক্সট পয়েন্টের মধ্যে লেখো আফটার স্প্লিট কমা plates started drifting. Plates started drifting. D-R-I-F-T-I-N-G. Plates started drifting. Plates started drifting. একটু কষ্ট করে লেখো, এটা আমার নোট করে দেওয়াই উচিত ছিল। Plates started drifting in different directions. Full stop. তার মানে এই যে স্প্লিট যখন হলো, দেখো তারপরে 2 নম্বর ছবিটা দেখো, ড্রিফটিং, এইখানে ড্রিফটিং এর কাজ হয়েছিল। 2 নম্বর প্লেটে দেখো একে অপরের থেকে দূরে দূরে সরে যাচ্ছে, ড্রিফট করে যাচ্ছে একে অপরের থেকে। ঠিক আছে, ড্রিফটিং ইন ডিফারেন্ট ডাইরেকশনস। ফুল স্টপ। নেক্সট পয়েন্ট লেখো ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট, Indo-Australian plate, Indo-Australian plate drifted towards north. এবার তোমাদের আমি বলি, শোনো, লিখবে পরে, একটু শুনে নাও। ওই যে তোমরা বলছিলে না যে সাউথ ইন্ডিয়ার ভূমিরূপ কবে তৈরি হয়েছে? এই যে যখন গন্ডোয়ানা ল্যান্ড ছিল না, এই সময়ে সাউথ ইন্ডিয়ার ভূমিরূপ তৈরি হয়েছে, মাথায় রেখো। তার মানে একবার বুঝে থাকো তো কত প্রাচীন সাউথ ইন্ডিয়ান ভূমিরূপ, কত প্রাচীন, বুঝতে পারছো? এই প্রথম ফিগার যেটা দেখছো সেই ফিগারের সময় তৈরি হয়েছে সাউথ ইন্ডিয়ান ভূমিরূপ। যার কারণে দেখবে সাউথ ইন্ডিয়ার ভূমিরূপটা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভূমির ভেতর থেকে, মাটি মানে পৃথিবীর ভেতর থেকে ম্যাগমা থেকে ওইটা ভূমিরূপ সৃষ্টি হয়েছে। যার কারণে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে তুমি মিনারেলস বেশি পাবে মাটিতে। ওই জন্য স্যার ওখানে কালো মাটির প্রভাবটা বেশি। হ্যাঁ ঠিক, ওখানে এই জন্য কালো মাটির প্রভাবটা বেশি, কারণ ওই সমস্ত মাটিতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, কারণ ওটা পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে কোটি কোটি বছর সেগুলো
মাটিতে কনভার্ট হয়েছে, ডিপোজিশন হয়েছে মাটিতে। ওকে, দেখো আমি একটা অবজারভেশন বলি, এই অবজারভেশনটা তোমরা কেউ কখনো করেছো কিনা। তোমরা কেউ গঙ্গা মাটি হাতে নিয়ে দেখেছো কখনো গঙ্গা স্নানে গিয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো গঙ্গা স্নানে গিয়ে যখন গঙ্গা মাটি হাতে নিয়েছো তখন দেখেছো না মাটির মধ্যে বালিটাই বেশি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা তুসতুসে হয়। হ্যাঁ ঠিক। এবার গঙ্গা মাটির আবার দেখবা গঙ্গার পাড়ে যে মাটিগুলো থাকে, মানে গঙ্গার ওপর মানে নদী থেকে ওপরে উঠে এলে নদীর পাড়ে যে মাটিগুলো দেখবে সেই মাটিগুলোকে হাতে নিয়ে দেখবে মাটি। সেখানেও মাটিগুলোর মধ্যে বালি আছে কিন্তু কাদার পরিমাণটাও আছে, মানে দোআঁশ যেটাকে আমরা বলি, মানে বালিও আছে, এঁটেল মাটির মিশ্রণে একটা দোআঁশ একটা মাটি তৈরি হয়। দেখেছো খেয়াল করে? তার মানে হ্যাঁ স্যার। এই যে গঙ্গাবক্ষে যে ভূমিরূপ তৈরি হয়েছে বা গঙ্গাবক্ষের যে মাটিগুলো তৈরি হয়েছে, ধীরে ধীরে হিমালয় পর্বতের পাথরগুলো মাটিতে পরিণত হয়েছে, তাই নয় কি? হিমালয় পর্বতের মাটিগুলো পাথরের টুকরোগুলো মাটিতে পরিণত হয়েছে এবং মাটি এভাবেই তৈরি হয়েছে। ভেরি গুড। চলো, তাহলে এই যে বললাম গন্ডোয়ানা ল্যান্ড, তাহলে বলো তো দেখি আমাদের ভারতবর্ষ, আজকে তো আমরা উত্তর গোলার্ধে বাস করি, কিন্তু একটা সময় ভারতবর্ষ যখন, এটা আসলে কোন জায়গার পার্ট ছিল? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধের পার্ট ছিল, দক্ষিণ অর্থাৎ গোলার্ধে। গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ছিল। ঠিক আছে? আর শুধু উত্তর দাদা আমেরিকা, হিমালয়টা আলাদা ছিল না? হ্যাঁ দেখো হিমালয়টা তো অস্তিত্বই ছিল না। এই যে দেখো এই যে টেথিস সি দেখতে পাচ্ছ, এই যে এইটা ছিল টেথিস সি। ওকে, এই টেথিস সিটা যখন এই যে ইন্ডিয়ান ল্যান্ডটা, এই যে দাদা ইন্ডিয়ান বিন্দুটা ছোট ছোট করে ঘুরছে, খুব কম বোঝা যাচ্ছে। হ্যাঁ মানে এই যে ল্যান্ডমাস, এই ল্যান্ডমাসটা হচ্ছে এইখানে যখন এলো না, এসে এইটা টেথিস সাগরটাকে একদম উপরে দিয়ে, মানে টেথিস সাগরের নিচে যা কিছু পলি মাটি সেডিমেন্টারি যা কিছু ছিল সেগুলোকেই ওপরে তুলে দিয়েছে। অর্থাৎ আজকের দিনে মানে হিমালয় দাদা পর্বত, হিসাব মতন তাহলে তো দুদিক থেকে একটা বিভৎস পেস্টিং হয়েছে স্যান্ডউইচের মতন, ওটা উঠে গেছে উপরে, তাই তো? একদম তাই, একদম তাই। তোমার দুটো হাতকে একে অপরের কাছে নিয়ে আসতে থাকো, নিয়ে এসে এরকম করে উঁচুর দিকে উঠিয়ে দাও, তখন দেখতে পাবে যে নিচের যে টেথিস সাগর ছিল তার সমস্ত কিছু একদম উপরে উঠে এসছে। যার কারণে হিমালয় পর্বত থেকে আমরা বহুত বহুত কি পাই, জীবাশ্ম খুঁজে পাই, তাই না? ফসিলস খুঁজে পাই। জিওসিনক্লাইন। হ্যাঁ, আর সেই ফসিলস গুলো একদমই তাই, জিওসিনক্লাইন। দেখো এখানে একটা বোন আমার সুন্দর একটা কথা বলেছে, দুটো টার্ম আছে, এই দুটো টার্মটাকে একটু জেনে রাখো, ভালো কথা মনে করেছি, নাহলে এটা বলাই হতো না। আমি একটা ভূমিরূপ দেখাচ্ছি, এরকম একটা ভূমিরূপ, ঠিক আছে? এই যে ভূমিরূপের এই যে যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সিনক্লাইন, SYNCLINE, সিনক্লাইন। হ্যাঁ, আর ঠিক সিনক্লাইনের ওপরে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় অ্যান্টিক্লাইন, অ্যান্টিক্লাইন। ওকে, তাহলে টেথিস সাগরটা মানে হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়েছে, হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার পেছনে এই যে যে সিনক্লাইনটা, অর্থাৎ এই সিনক্লাইনটা থেকে আমরা টেথিস সি বলে জানছি। অর্থাৎ এই দুটো ভূমিরূপ যখন একে অপরের দিকে এগিয়ে এসছে, হ্যাঁ, তখন এই ভূমিরূপের এই সেডিমেন্টারি যা কিছু ছিল সেটা এরকম উপরে উঠে গেছে, উপরে উঠে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। যার কারণে এই জলরাশিতে যা কিছু প্রাণ ছিল তারা সবাই ওই সেই মাটির মধ্যে চাপা পড়ে জীবাশ্মের রূপ নিয়েছে। বুঝতে পারলে? যার কারণে তোমরা দেখবে, আচ্ছা একটা কথা বলি, আমাদের হিন্দু মান্যতা অনুসারে আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম প্রত্যেকের বাড়িতেই শালিগ্রাম শিলা রাখা আছে কিনা? হ্যাঁ স্যার। শালিগ্রাম শিলা। তো হোয়াট ইজ শালিগ্রাম শিলা? শালিগ্রাম শিলা হচ্ছে এই টেথিস সিতে যে সমস্ত জীবগুলো ছিল সেই জীবগুলোরই জীবাশ্ম। কেউ শালিগ্রাম শিলা ওপেন করে দেখেছো ভেতরে কি আছে? বিষ্ণু সোনা চক্র থাকে। বলা হয় না? অনর্থ হয়ে যাবে স্যার বাড়িতে এরকম দেখতে গেলে। শোনো এক মিনিট, কিছু আছে এরকম। শালিগ্রাম শিলাটা তোমরা যদি আজকে ক্লাসের পরে ইউটিউব সার্চ করে দেখো তাহলে দেখবে যে এরকম গোল 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 পাথরের টুকরো, সেই পাথরের টুকরোটাকে যদি আমি এইখানে আঘাত করি এটা ভেঙে দুই টুকরো হয়ে যাবে, এরকম করে ভেঙে। আর একদম মাঝখানে, মাঝখান দিয়ে স্যার, মোটামুটি মাঝখান দিয়ে ভেঙে যাবে, মানে একদম হ্যাঁ হ্যাঁ পার্ট বাই পার্ট খুলে নেপালের যাবে। কালীগন্ডক নদীতে পাওয়া যেত বেশি, এখন সেটা হ্যাঁ, বন্ধ করে এবার দিয়েছে। যখন এটা ভাঙবে উন্মোচন হবে তখন যে ছবিটা আমি এখানে ড্র করলাম এই ছবিটা অ্যাজ ইট ইজ এরকম দেখতে পাবে, মানে যেটাকে দেখে হিন্দুরা মনে করে যে এটা হচ্ছে সেই বিষ্ণু চক্র। বুঝেছো? আর এই বিষ্ণু চক্র শালিগ্রাম শিলাকে আমরা ভগবান বিষ্ণু রূপে পূজা করি, তাই না? মানে বৈষ্ণব পরিবারে এই শালিগ্রাম শিলার পূজা হবেই হবে, এটাই নিয়ম। ঠিক মায়াপুর ইস্কনে যদি আসবে তাহলে দেখবে মায়াপুর ইস্কনের প্রত্যেকটা মন্দিরে
শালিগ্রাম শিলা রাখা আছে। এবং আর ওই বাড়িতে স্যার ঠাকুর মশাই যে নারায়ণ নিয়ে আসে ওটাও তো স্যার শালগ্রাম শিলা। শালিগ্রাম একদম শিলা, একদম হ্যাঁ। একদম শালিগ্রাম শিলা নিয়ে আসেন, ঠিক। ওটা তাহলে ভাঙা হিন্দুদের যাবে না স্যার, ভাঙতে গেলে মুশকিল হয়ে যাবে, হ্যাঁ, ঠিক বাড়ি থেকে তাড়িয়ে দেবে আজকে। এখন সেটাই স্যার ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে স্যার, তৈরি করছে সিমেন্ট দিয়ে। সেটাই এখন তো ওটা হতেই পারে, কারণ কি মানে এগুলো তো খুবই রেয়ার। হ্যাঁ, মানে এটা রেয়ার মানে হেভি হেভি রেয়ার। তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু যদি সায়েন্টিফিক ওয়েতে দেখো তাহলে ওইগুলো হচ্ছে সেই তেথিস সাগরের যে সমস্ত স্যার প্রাণী। স্যার এই শালিগ্রাম শিলা যখন এলো তাহলে আরেকটা পাথরের কথা বলছি, যে পাথরটা খুব সেটা হচ্ছে কোষ্ঠী পাথর। এটা স্যার কি ধরনের পাথর? দেখো, কোষ্ঠী পাথর হচ্ছে এক ধরনের রক্স, ওকে, যে রক্সের কতগুলো গুণাবলী রয়েছে মেটাল ডিটেকশনের ক্ষেত্রে, বুঝতে পারলে? মেটাল ওকে স্যার। ডিটেকশনের ক্ষেত্রে কিছু গুণাবলী রয়েছে সেটা। আবার আমরা যে ম্যাচেস বা সরি যে কি বলে এটাকে গ্যাস লাইট যেটা জ্বালাই, সেটার যে পাথর সেটার মধ্যেও কিছু একটা ডিফারেন্ট গুণাবলী রয়েছে। হ্যাঁ, ওটা কেমিস্ট্রির বিষয়, বুঝতে পারলে তো? ওকে স্যার। প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কিছু না কিছু প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টিজের কারণে তারা তাদের বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তোলে, এই আর কি। আচ্ছা, তাহলে শালিগ্রাম শিলা হচ্ছে, তোমরা যদি কেউ শালিগ্রাম শিলা আজকে ক্লাসের পরে দেখবে অবশ্যই এটা দেখবে যে ওইটা অ্যাকচুয়ালি জীবাশ্ম। দীর্ঘদিন লক্ষ লক্ষ বছর চাপ তাপ সহ্য করে ওটা ওইরকম রূপ নিয়েছে। আলটিমেটলি ওগুলো সেই সামুদ্রিক প্রাণী, মানে সেই শঙ্কুর মতন প্রাণী বা শামুক জাতীয় প্রাণীর মতন একটা ফিগার, সেটাকেই শালিগ্রাম শিলা আমরা বলছি, সেটাকেই ভগবান বিষ্ণুর চিহ্ন হিসাবে আমরা পূজা করে আসছি প্রত্যেকের বাড়িতে। সো শালিগ্রাম শিলা আমরা কোথায় দেখতে পাবো? এই টেথিস সিতে অর্থাৎ হিমালয়ান রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় এটাকে আমরা আবিষ্কার করতে পারবো, ওকে। আর আরেকটা কথা বলি, আমি যেহেতু ভগবান শিবের ভক্ত, সেই কারণে আমাদের বাড়িতে আমি প্রতিষ্ঠা করেছি হচ্ছে নর্মদেশ্বর ভগবানকে। নর্মদেশ্বর ভগবানের অর্ধনারীশ্বরকে, মানে একটা ভগবানের পাথর মূর্তি, এরকম মূর্তিটা আর কি, ভগবান শিবের এরকম মূর্তি। তো এই মূর্তির অর্ধেকটা হচ্ছে ভগবান শিব, অর্ধেকটা হচ্ছে পার্বতী। পার্বতী। মানে একটা পাশ হচ্ছে একটুখানি ব্রাউন কালারের, আর একটা পাশ হচ্ছে সাদা কালারের। আমি দেখি আমার ভগবানের ছবি তোমাদেরকে দেখাবো খুনি আজকে। বানেশ্বর স্যার বানলিঙ্গ? হ্যাঁ, অবশ্যই বানলিঙ্গ, অবশ্যই বানলিঙ্গ। নর্মদেশ্বর ভগবানকে বানলিঙ্গই বলা হয়, ঠিক আছে। এটা নর্মদা নদীর থেকেই পাওয়া যায়। একটা কথা আছে, পৌরাণিক মান্যতা আছে, নর্মদা নদীকে ভগবান শিব আশীর্বাদ দিয়েছিলেন যে নর্মদা নদীকে হর कंकर में शंकर का वास होगा। শঙ্কর, হ্যাঁ। হ্যাঁ, তো সেই হিসাবে ওইটা আমরা একদিন গ্রুপ ডিসকাশনে আলোচনা করছিলাম। আচ্ছা, তো ভগবান নর্মদেশ্বর আছে, তো ভগবান নর্মদেশ্বরকে বাড়িতে রাখাটা অতি আবশ্যক। কেন কি বলি, নর্মদেশ্বর ভগবানের মধ্যে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন, যার কারণে নর্মদেশ্বর ভগবান যদি কেউ বাড়িতে স্থাপন করেন তাহলে তার জন্য কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না, ঠিক। সো তোমরাও চেষ্টা করবে, ওটা খুবই অ্যাভেলেবল অনলাইন গুলোতে, বা আমি যেখান থেকে নিয়েছি, তোমরা যদি কেউ চাও কোথা order থেকে করে দাদা? নিতে পারো। আমি মধ্যপ্রদেশ থেকেই আনিয়েছি, একদম মধ্যপ্রদেশের একটা গ্রাম আছে কেভাট, ঠিক আছে। ওই কেভাট গ্রাম ছাড়া আর অন্য কোথাও এটাকে পাওয়া যায় না। ওইখানের যারা মানুষ তারা ওই নর্মদা নদীর পাথর থেকে তুলে তুলেই ওই মূর্তিগুলোকে তৈরি করে, ঠিক আছে। আগে আচ্ছা। ন্যাচারালি পাওয়া যেত, ন্যাচারালিও পাওয়া যায়, কিন্তু ওখানে যেতে হবে। ন্যাচারালি বলতে যখন জল গড়িয়ে গড়িয়ে গেছে না মহাকাল থেকে শুরু করে, তখন ওটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল হাইল্যান্ডের যে পাথরগুলো রয়েছে না, সেন্ট্রাল হাইল্যান্ডের পাথরগুলোই ওই নর্মদার জলে তো প্রচুর স্রোত, ওই স্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে মানে ঘর্ষণের ফলে কি হয়েছে, এরকম একটা ফিগার সৃষ্টি হয়েছে যেটা প্রাকৃতিক রূপে তৈরি, ঠিক আছে। সো যাই হোক, এটা তোমরা যদি কেউ নিতে চাও আমাকে বলো, আমার ওই ভদ্রলোকের ফোন নম্বর আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিতে পারি। নেবো দাদা। এবং নর্মদেশ্বর ভগবানকে না বাড়িতে স্থাপন করা খুবই দরকার, কারণ এর প্রাণ প্রতিষ্ঠা করা থাকে না, এবং মান্যতা অনুযায়ী ভগবান শিবের বাস থাকে, এবং ভগবানের পূজা করলে আমি যখনই কোনো ধরনের মানে মেন্টাল স্ট্রেস বা একটু দুঃখ কষ্ট লাগে, তো ভগবানকে জানালে বেশ শান্তি পাওয়া যায়। দাদা ডেলি করা হয়? হ্যাঁ, ডেইলি স্নান সেরে মোটামুটি করা হয়, ঠিক আছে। ভালোও লাগবে তোমাদের করতে। ডেলি কি স্যার পূজা পদ্ধতি এক না গঙ্গা শুধু স্নানে মুক্তি, স্নান? নর্মদা দর্শনে মুক্তি। হ্যাঁ, ঠিক ঠিক, গঙ্গার স্নানে মুক্তি, নর্মদার দর্শনে মুক্তি, ঠিক বলেছ। যাই হোক, আচ্ছা আসো, তাহলে এই পর্যন্ত কি আমি clear হলো? দাদা কুম্ভতে গিয়ে স্নান করে নিয়েছি, আমার সব জন্মের মুক্তি পেয়ে গেছি কি? Okay, না। fine. এখানে একটা কথা আছে, তুমি কি মহাকুম্ভে গিয়েছিলে?
হ্যাঁ मन पवित्र होना মহাকুম্ভতেই चाहिए। গেছিলাম। তুমি খুব তুমি ভালো ফিরে করে এসছো গেছো। কি করে আমার এটা বাবা তুমি ত্রিবেণীতে একটা ঘুরে ফটো এসেছে, দিও। পুরো ত্রিবেণীর সঙ্গমে, হ্যাঁ ঠিক। কিন্তু আমি মন একটা কথা বলি, পবিত্র হতে হবে। দেখো পাপ পূর্ণ কি হবে কিনা হবে না আমি জানি না, তবে একটা কথা বলি, আহ, মানে আমাদের এখানে সায়েন্সের যারা আছে তারা তো বোঝো, আমাদের সমগ্র শরীরে শিরা উপশিরার মধ্য দিয়ে যে যে ফ্লোতে ব্লাডটা বয়ে চলেছে প্রতিনিয়ত, হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড বয়ে চলেছে, নিশ্চিত রূপে আমরা জানি যে কাইনেটিক এনার্জি কি করে তৈরি হয়, বলো তোমরা, হাউ কাইনেটিক এনার্জি ইজ ভেলোসিটি ফর্মড। আর মাস। ভেরি হুম, গুড। যখন কোনো মাস ভেলোসিটি প্রাপ্ত হয় তাহলে তার মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হয়, তাই না? এবার হ্যাঁ, তুমি আমায় বলো ব্লাড নিশ্চিত রূপে মাস, ইয়েস অর নো? ইয়েস, হ্যাঁ সেই ব্লাডটা যখন সারা শরীরে মুভ করছে নিশ্চিত রূপে তার কিছু না কিছু ভেলোসিটি আছে। হ্যাঁ, তাহলে আমার শরীরে, অবশ্যই। প্রত্যেকটা ব্যক্তির শরীরে, প্রত্যেকটা জীবের শরীরে কিছু না কিছু এনার্জি ক্রিয়েট হচ্ছে কিনা? হ্যাঁ, সেই এনার্জি মে বি হ্যাঁ নেগেটিভ, মে বি পজিটিভ। এখন কথা হলো কিভাবে নেগেটিভ পজিটিভ নির্ধারণ হবে? যে ব্যক্তি অনবরত পাপ কাজে লিপ্ত থাকে, পাপ কাজ কিভাবে ডিফাইন হবে? যে কাজ করলে আমার সহজীবের ক্ষতি হয় সেটাই পাপ। আরেকবার বলো তো পাপ কাকে বলে? যে কাজ করলে আমার সহজীবের আমার ক্ষতি হয় সেটাই সহজীবের পাপ। ক্ষতি হয়। দ্যাটস অল। যে কাজ করলে আমার সহপাঠ, আমার যে সহজীব, আমার সঙ্গে যারা বসবাস করছে, সেটা কীট পতঙ্গও হতে পারে, তাদের ক্ষতি হবে, সেটাই পাপ। ঠিক আছে? এবার সেই সমস্ত কাজে যারা লিপ্ত থাকে বা মনের মধ্যে সবসময় তাদের ক্ষতি করার একটা ভাবনা চিন্তা থাকে, তাহলে তার মধ্যে যে এনার্জিটা তৈরি হবে সেই এনার্জির ফর্মটা কেমন হবে? নেগেটিভ নেগেটিভ। হবে। আবার ওই একই ব্যক্তি, তার সন্তানকে খুব ভালোবাসে, নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, তার মাকে ভালোবাসে, তার পরিবারকে সে ভালোবাসে। আচ্ছা, এই যে মানুষকে ভালোবাসে, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে একটা ব্যক্তির মধ্যে 99% যদি নেগেটিভ গুণ থাকে, 1% তো পজিটিভ গুণ থাকবে। হ্যাঁ, আবার যারা সাধু সন্ত, তাদের 99% পজিটিভ গুণ থাকবে, 1% হয়তো নেগেটিভ গুণ থাকবে। হ্যাঁ, এই যে মহাকুম্ভে যে গেছো ভাই, খুব পুণ্যের কাজ করেছো। এই কারণে মহাকুম্ভে বলা হয়েছে যে 66.5 crore মানুষ এখানে এসেছিল। আমায় বলো, একটা ভূমিরূপের মধ্যে ইলেকট্রিক ফিল্ড, এই 66 কোটি মানুষ যেখানে গিয়েছে, সেইখানে কি হিউম্যান এনার্জি, যে এনার্জির কথা আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, সেইখানে কি একটা এনার্জি বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়নি? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ স্যার। পজিটিভ। অবশ্যই এনার্জি রিলিজ হয়েছে। তাহলে পজিটিভ সেই এনার্জি জায়গায় যদি আমি প্রডিউসড। যাই, আমার নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি নিয়ে আসতে পারবো, হ্যাঁ কি না? অবশ্যই। এই জন্যই বলা হয় তীর্থস্থানে, আমি একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে দিলাম তোমাদের, হ্যাঁ, ধর্মের কিচ্ছু বলিনি কিন্তু আমি। তাহলে একদম তীর্থ স্যার। ভ্রমণ করলে আমরা পজিটিভিটি গেইন করি, পুণ্য অর্জন করি, এটাই হলো তার মাহাত্ম্য। ওকে, তীর্থ অর্জন করলে যখন যেখানে অনেক মানুষ আসে, আমরা মেলায় যাই, আমরা নাম সংকীর্তনে যাই, আমরা মন্দিরের পূজায় যাই, কেন? সেখানে অনেক লোক আসে, অনেক লোক আসলে প্রত্যেকের এনার্জি সেখানে সমাহিত হয়, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সেখানে আমার বডিটা যখন প্রবেশ করবে, তখন আমার বডির পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুটো একই জায়গাতে আসার চেষ্টা করবে। তখন দেখবে আমাদের মনের মধ্যে ভালো ভালো গুণ আর ধীরে 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 তৈরি হতে থাকবে। বুঝতে পারছো তো? সো এটাই আর কি ব্যাপার। তাই কুম্ভে যদি যাও, তাহলে দেখবা যে তুমি পূর্ণ অর্জনই করেছো। এই যে এখন কাভার যাত্রা চলছে না, কাভারে আমার কোনোদিন হ্যাঁ যাওয়া হয়নি, তবে আমার খুব স্বপ্ন কাভার যাব একবার। সো আমি বিয়ে করে তোমাদের বৌদিকে একবার সাথে নিয়েই যাব কাভারে। স্বামী স্ত্রী দুজনে চলে যাব কাভার করতে। ঠিক, চলো তাহলে এই খাবার পর্যন্ত হলো। খাবার। হ্যাঁ, হয়েছে। নেক্সট যাই তাহলে। ওকে, চলো। হ্যাঁ না, দাদা। ফরমেশন অফ দ্য নর্দার্ন, দুটো পয়েন্ট বলে আজকে শেষ করব। ফরমেশন, ও মাই গড, ওইটাকে আমি কি শেষ করেছিলাম বলাটা? আমি কিছু একটা লেখাছিলাম জিওসিনক্লাইন তোমাদের। মৈকাত। স্যার ওই তো আপনি ওই ইয়েতে ছিলেন, মানে ওই শিবের যে ইয়েটা। জিওসিনক্লাইন বা না, আমি তোমাদের সিনক্লাইন কিছু একটা সিনক্লাইন। লেখাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ জিওসিনক্লাইন দাদা, মনে ইন্দো হয়। অস্ট্রেলিয়ান প্লেট কিন্তু আমাদের ইন্ডো ম্যাপটা কিভাবে হলো ইন্ডিয়া? হ্যাঁ সেটা ঠিক ঠিক ঠিক, ওই যে দেখো আমি যেটা কজেস অফ সেপারেশনটা লেখাচ্ছিলাম না। হ্যাঁ, ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট ড্রিফটেড টুয়ার্ডস নর্থ। ভেরি গুড। তারপরের পয়েন্ট লেখো, নর্থওয়ার্ড ড্রিফট অফ, নর্থওয়ার্ড বানান কি? NORTHWARD, নর্থওয়ার্ড ড্রিফট অফ ইন্ডিয়া অস্ট্রেলিয়ান প্লেট, নর্থওয়ার্ড ড্রিফট অফ ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট।
northward drift of Indo-Australian plate resulted into collision with Eurasian plate. Collision with Eurasian plate. Collision মানে COLLISION. Collision with Eurasian plate হয়েছে। Full stop. This thus forming Indian landmass. Thus forms Indian landmass. তাহলে এইভাবেই ইন্ডিয়ান ল্যান্ডমাসটা তৈরি হয়েছে। ওকে, এবং লাস্টে আরেকটা পয়েন্ট লিখে রাখো, আমাদের আজকের ইন্ডিয়ান ল্যান্ডমাসটা কিন্তু তার যে তার যে অবস্থান এটা কিন্তু শেষ নয়, সেটা আরো চলতে থাকবে। লাস্টে একটা পয়েন্ট লেখো, ফার্দার মেনি আদার ফিচার্স continued to develop after this. Further many other features continued to develop after this. Full stop. তারপরে দেখো ফরমেশন অফ হিমালয়াস অ্যান্ড নর্দার্ন প্লেন্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর এইটা হচ্ছে ইউরেশিয়ান প্লেটের একটা অংশ মাত্র। আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, আর ইউরেশিয়ান প্লেটটা ওপরের দিকে উঠে আসছে। বুঝতে পারছো? আর এইখানে এই যে ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে হিমালয়। আর ঠিক হিমালয়ের নিচে গিয়ে দেখতে পাচ্ছ তিবেতান প্লেটু, মানে তিব্বতীয় মরুভূমি পাড়টা দেখতে পাচ্ছ। ফরমেশন অফ হিমালয় এখনো কন্টিনিউয়াসলি কিন্তু চলছে। এই ভূমিরূপটাকে আরো স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে। এইটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এইটা দেখো টেথিস সি ছিল এইখানে, যে টেথিস সি, এইটা এসে যখন এটার সঙ্গে আঘাত লাগলো তখন এই যে এশিয়া বা ইউরেশিয়ান যে প্লেট সেটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা উপরে উঠে গেল, আর এটা এই যে নিচের দিকে ঢুকে যাচ্ছে। তারপর ধীরে ধীরে দেখো এই যে কালো কালো জিনিসগুলো দেখছো, এইগুলো হচ্ছে এই টেথিস সিতে যে সেডিমেন্টারি পলিগুলো ছিল সেগুলো উপরে উঠে গেছে, এবং উপরে উঠে গিয়ে দেখো খাজ খাজ করে দেখো হিমালয় তৈরি করেছে। এই যে হিমালয়ান রেঞ্জ, এই যে হিমালয়ান রেঞ্জ, এই যে হিমালয়ান রেঞ্জ, এই যে হিমালয়ান রেঞ্জ। তাহলে আমাদের হিমালয়ান রেঞ্জ আমরা কোন দিক থেকে কোন দিকে দেখতে পাই? উত্তর থেকে দক্ষিণের দিকে, তাই নয় কি? হ্যাঁ। সেটা কি করে হয়েছে? এই যে ছবি দেখতে পাচ্ছ এখানে, এইভাবেই সেটা তৈরি হয়েছে। ওকে, বেশ। তাহলে এবার আসো আমাদের দক্ষিণ ভারতেরটা কি করে তৈরি হলো। ফরমেশন অফ পেনিনসুলার। আচ্ছা দাদা, একটা কোয়েশ্চেন এখানে, ট্রান্স হিমালয়টা বলে হিমালয়ের পার্টই নয়, সেটা তাহলে কবে তৈরি হয়েছিল? দেখো ট্রান্স হিমালয়টা হচ্ছে, আমি তোমাদেরকে আরো একটু আগে থেকে ছবিটাকে দেখানোর চেষ্টা করি। এই যে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে যে আঘাতটাকে টেথিস সি যতটুকুন জায়গা উপরে উঠলো, ঠিক আছে, সেই পার্টটা হচ্ছে হিমালয়। বাকি এই যে পাশটা, মানে উত্তর পশ্চিম, হিমালয়ের উত্তর পশ্চিম পাশ, এই পাশটা কিন্তু অলরেডি আগে থেকেই উঁচু অবস্থায় ছিল। সেটা কিসের ফলে উঁচু হয়েছিল? সেটা এই ভূমিরূপটা যখন এটার সাথে কলিড হয়েছিল না, তখন হয়েছিল। তার মানে হিমালয়টা হচ্ছে নতুন, আর এই ট্রান্স হিমালয়টা হচ্ছে এর থেকে আগের, এর থেকে পুরনো, প্রাচীন। বুঝতে পারছো যে এই ভূমিরূপগুলো ভেঙে 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 দীর্ঘ সময় পরে এরকম ভূমিরূপ তৈরি হয়েছে, যার কারণে ট্রান্স হিমালয়টা হচ্ছে নবীন ভূমিরূপ, আর ট্রান্স হিমালয়টা পদ্ধতি একই, কিন্তু ওটা আগে হয়েছে। ওকে, চলো নাও এবার আসো একটা আলোচনা করি ফরমেশন অফ পেনিনসুলার প্লেটু। দেখো পেনিনসুলার প্লেটু আমি এখানে একটা ছবি রেখেছি। আজকের দিনে দক্ষিণ ভারতের এই গোটা পার্টটা এইরকম অবস্থায় ছিল। কবে? সেই গন্ডোয়ানা ল্যান্ডের সময়। ওকে, তাহলে এই যে ভূমিরূপ দেখতে পাচ্ছ, যে গলিত ম্যাগমা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এই যে দক্ষিণ ভারতের গাছপালাগুলো দেখতে পাচ্ছ, আসলে এটা কিন্তু দক্ষিণ ভারতের গাছপালা নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই দেখো গাছপালাগুলোতে আগুন লেগে গেছে,
এটা কবে হয়েছিল? ওই গন্ডোয়ানা ল্যান্ডের সময়, যখন সমগ্র স্থলভাগ একসাথে ছিল, যাকে আমরা কি নামে জানতাম? প্যানজিয়া। প্যানজিয়া। ওকে, সেই প্যানজিয়ার সময় ঘটনাটা ঘটেছিল, এটা অনেক প্রাচীন। এবার দেখো ভারতের যে দক্ষিণ ভারতের যে প্লেটুটা, সেটাকে একবার দেখো। ডেক্কান প্লেটু আমরা কাকে বলি? ডেক্কান প্লেটু একটা মানে কনসলিডেটেড ফর্ম অফ ডিফারেন্ট ডিফারেন্ট প্লেটুস। ওকে, এই যে যে পুরো পার্টটাকে দেখছো, এই পুরো পার্টটাই ডেক্কান প্লেটুর মধ্যে চলে আসে। ডেক্কান প্লেটুর মধ্যে সেন্ট্রাল হাইল্যান্ড, ছোটনাগপুর মালভূমি এবং সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে যে অংশগুলো রয়েছে, সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে 3টে প্লেটু রয়েছে। এই যে এইটাকে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড। সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে মুখ্য 3টে প্লেটু রয়েছে, একটা রয়েছে বুন্দেলখণ্ড, একটা মালবা আর একটা বাঘেলখণ্ড। ওকে, আর এই বুন্দেলখণ্ড, মালবা, বাঘেলখণ্ড এই টোটালটাকে মিলে বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড। আর সেন্ট্রাল হাইল্যান্ডের ট্রান্স পার্ট মানে ছোটনাগপুর মালভূমি, এই ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ পশ্চিমবঙ্গের সৌভাগ্যে হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, এই যে শিলং প্লেটু দেখছো বাংলাদেশের ওপরে, শিলং প্লেটু আসামের নিচে, এই শিলং প্লেটুটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ মানে মেঘালয় প্লেটু যেটা, এই শিলং প্লেটু বা মেঘালয় প্লেটু এটা কিন্তু ছোটনাগপুর প্লেটুরও এক্সটেন্ডেড ফর্ম, এটা একটু মাথায় রেখো। ওকে, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে মেঘালয় প্লেটু যেখানে 3টি পাহাড় তৈরি হয়েছে, গারো, খাসি আর জয়ন্তিয়া। এই 3টে পাহাড় কিন্তু ছোটনাগপুর প্লেটুরই কিন্তু একটা অংশ। এখন কথা হলো দাদা এই তাহলে দুটো আলাদা হলো কি করে? দেখো আমি বলি, এই দুটো আলাদা হয়েছে, এই জায়গা দিয়ে গঙ্গা প্রবাহিত হয়ে এখান দিয়ে গঙ্গা চলে গেছে না, এই জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি। সো ওই মালদা কি একটা ছিল, হ্যাঁ, তো এইখানে গঙ্গাটা প্রবাহিত হয়েছে, যার কারণে এখানে একটা ড্রিফট তৈরি হয়েছিল, যে ড্রিফটের ফলে এই ছোটনাগপুর প্লেটু আর শিলং প্লেটু এটা আলাদা হয়ে গেছে। একটা কথা বলে দিই, আমরা যে নদিয়াতে বসবাস করি বা আমরা পশ্চিমবঙ্গের এই যে পার্টটাতে বসবাস করি, এই পার্টটা অর্থাৎ বাংলাদেশের এই যে পার্টটা যতটুকু মার্ক করলাম, এটা কিন্তু একেবারে নবীনতম ভূমিরূপ। হ্যাঁ, মানে তোমরা পড়ে দেখবে তোমাদের পশ্চিমবঙ্গের জিওগ্রাফির মধ্যে আমি এই প্রশ্নটা দিয়েছি কিন্তু WBCS এর, যে নর্থ 24 পরগনাস এবং সাউথ 24 পরগনাসের যে ভূমিরূপ, সেটা এখনো ফরমেটিভ ফর্মে আছে। কি বললাম? এখনো ফরমেটিভ ফর্মে আছে, মানে এখনো ওটা কমপ্লিট হয়নি, এখনো ওটা সৃষ্টির তালে রয়েছে আর কি, এখনো ওটা কমপ্লিট হয়নি। কেন? কারণ সমগ্র এই হিমালয় থেকে অবশিষ্ট অংশ এসেই কিন্তু এখানে জমছে, ধীরে ধীরে মাটি এখানে তৈরি হচ্ছে। সো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে, নর্থ 24 পরগনার মাটি এখনো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তার ফর্মেশনের যে ধারা, সেই ধারাতে এখনো রয়েছে। ওকে, তাহলে মেঘালয় প্লেটু বা শিলং প্লেটু সেটা কিন্তু ছোটনাগপুর প্লেটুর একটা এক্সটেন্ডেড ফর্ম রূপ। নাও এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড স্যার, মেঘালয়। হ্যাঁ, অবশ্যই গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ওটা। এবার দেখো গন্ডোয়ানা ল্যান্ডের পার্টে হিমালয়টা কেমন ভাবে বিস্তার হয়েছে দেখো। হিমালয়টা আছে হচ্ছে এরকম ভাবে, হিমালয়টা আছে হচ্ছে এরকম ভাবে। এইখানে অরুণাচল প্রদেশে একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় দিহাং গর্জ। কি বলা হয়? দিহাং গর্জ। এই দিহাং গর্জের ঠিক কোণা ঘেঁষেই এই হিমালয় আবার এদিকে মানে সরে এসছে, বুঝতে পারছো? তার মানে আমাদের এখানে যে আন্দামান নিকোবর অ্যান্ড সি আছে, আইল্যান্ড আছে না, এটা কিন্তু হিমালয়েরই একটা এক্সটেন্ডেড ফর্ম। ওকে, আচ্ছা, এখানে ডেকান প্লেটু দেখতে পাচ্ছ, এখানে কর্ণাটক প্লেটু দেখতে পাচ্ছ, এখানে তেলেঙ্গানা প্লেটু দেখতে পাচ্ছ, এটা দণ্ডকারণ্য মানে ওড়িশার প্লেটু দেখতে পাচ্ছ। সো এই টোটাল পার্টটাকে মিলে আমরা বলি হচ্ছে ডেকান প্ল্যাটু। ওকে, আর ডেকান প্ল্যাটুকে ঘিরে রেখেছে বা ঘিরে রেখেছে কারা বলতো? VNS, সাতপুরা পর্বত, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট। সাতপুরা পর্বত, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এই 3টে পর্বতমালা ডেকান প্ল্যাটুকে ঘিরে রেখেছে। ওকে, বেশ, তাহলে এটা গেল আমাদের আলোচনা হয়ে। নেক্সট ক্লাসে আছে ওটা সাতপুরা বললেন, কোনটা ভাই একবার বলো? হরিজন্টাল ভাবে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হরিজন্টাল ভাবে দুটো আছে, এটা আছে একটা বিন্ধ্য উপরে, বিন্ধ্য আর সাতপুরার মাঝখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। ইতিহাসের বিন্ধ্য পর্বত, হ্যাঁ, বিন্ধ্য পর্বত আর সাতপুরা, বিন্ধ্যর মাঝখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। তাহলে সাতপুরা পর্বত, পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত, এই 3টে পর্বত দিয়ে যে জমিটাকে ঘেরা, যে ভূভাগটাকে ফেন্সিং করা, সেটাই হচ্ছে ডেকান প্ল্যাটু। ডেকান প্ল্যাটুর মধ্যে 3টে প্ল্যাটু মুখ্যত পড়ে। সেটা কি? 3-4টে প্লেটু পড়ে, যেমন ডেকান প্ল্যাটু, এই যে বড় জায়গাটা দেখছো এটা, তার সাথে কর্ণাটক প্লেটু, তার সাথে তেলেঙ্গানা প্লেটু, তার সাথে দণ্ডকারণ্য, ওড়িশার প্লেটু বা দণ্ডকারণ্য প্লেটু। ওকে, বেশ। আর স্যার বিন্ধ্য পর্বতটাই কি স্যার আর্যবর্ত দাক্ষিণাত্যের মাঝখানের বর্ডার?
হ্যাঁ, এটা মনে করা হয়। কেন কি ওটা সেন্ট্রাল হাইল্যান্ডকে জাস্ট টপকালেই আমরা ওইটাকে পাই। ঠিক আছে, ওকে ঠিক। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। আর এটার আমি পিডিএফ করে একটু বাদে আমি এটার পিডিএফ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই তাহলে বুন্দেলখণ্ডের উপর থেকে, মানে বুন্দেলখণ্ডের পর থেকে হিমালয় পর্যন্ত ওইটা হচ্ছে মানে হিমালয় সৃষ্টির সময় তৈরি হওয়া ল্যান্ড? না, এইটা দেখো আমি বলি, এটা হচ্ছে এটাকে বলা হয় নর্দার্ন প্লেন। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে নর্দার্ন প্লেন। ঠিক আছে, এই নর্দার্ন প্লেন থেকে শুরু করে ওপরে যতটুকুন আছে ততটুকুন হচ্ছে নবীনতম মাটি। আর এই যে বললাম না, এর সাথে এখানে আছে আরাবল্লী পর্বত। এই জায়গায় এই আরাবল্লী পর্বতটা কি, ওই যে গন্ডোয়ানা ল্যান্ড যখন তৈরি হয়েছিল না, তখন এই ডেকান ভারতের দক্ষিণ ভাগ এবং আরাবল্লী পর্বত সেই সময় তৈরি হয়েছে কিন্তু। ওই জন্য এটা প্রাচীন পর্বত বলা হয় তো না স্যার? একদম একদম, ভারতবর্ষ তথা বিশ্বের প্রাচীনতম পর্বতের মধ্যে পড়ে হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বত অগ্নুৎপাতের ফলে কিন্তু সৃষ্টি হয়েছিল। ওকে, ফোল্ডিং মাউন্টেন নয়। ভঙ্গিল পর্বত যে স্যার আরাবল্লী? আরাবল্লী পর্বত, আচ্ছা দাঁড়াও ভঙ্গিল? দাঁড়াও আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত, সাতপুরা প্রাচীন? দাঁড়াও আর এগুলো সাতপুরা আর এগুলো বিন্দু হতে পর্বত পারে। হচ্ছে স্তূপ পর্বত। হতে পারে, কারণ দেখো এখানে ড্রিফটিং গুলো কিন্তু প্রচুর ড্রিফটিং ছিল আগে। আমরা যদি এই ম্যাপটা দেখে এইভাবে বুঝতে পারবো না। ঠিকই বলেছো, হ্যাঁ। কিন্তু আরাবল্লী কি বিন্ধ্য পাট? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। আরাবল্লী কি মানে আরাবল্লীরই পাট কি বিন্ধ্য পর্বত? আরাবল্লীর পার্টি বিন্ধ্য পর্বত, কিন্তু আরাবল্লীর অনেক পরে এদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অনেক পরে সৃষ্টি হয়েছে। ওকে, হ্যাঁ বলো। বলছি ডেকান প্লেটু আর পেনিনসুলার প্লেটু একই তো তাহলে? দেখো ডেকান প্ল্যাটুটা স্পেসিফাই আমরা দেখতে পাই হচ্ছে মহারাষ্ট্রের বিরাট একটা অংশ জুড়ে। বুঝতে পারলে? আচ্ছা, মহারাষ্ট্র, কর্ণাটকার খানিকটা অংশ। আবার এই কর্ণাটকার প্লেটুকেও আলাদা করে নামকরণ করা হয়েছে। কেন কি, এই জায়গার মাটির গুণাবলী একরকম, এই জায়গার মাটির গুণাবলী একরকম, এই জায়গার প্রত্যেক জায়গার মাটির গুণাবলী এক এক রকম আছে, আলাদা আছে, কিন্তু এদের অরিজিনটা কিন্তু সেম। বুঝে গেল? ডিফারেন্ট টাইপস অফ, হ্যাঁ। সো এই পার্টটাই হচ্ছে পেনিনসুলার প্লেটু। তাহলে পেনিনসুলার প্লেটুর মধ্যে মুখ্যত তুমি কাকে পাবে? ডেকান প্লেটু পাবে। ডেকান প্লেটু ওর একটা অংশ। হ্যাঁ, মানে ওটার একটা অংশ। এই সবকটাকে মিলিয়ে ডেকান প্লেটু। আর ডেকান ট্র্যাপ বলে একটা কথা আছে না, ডেকান ট্র্যাপ মানে ফাঁদ। কেন বলা হয়? এদিকে পশ্চিম ঘাট, এদিকে পূর্ব ঘাট, এদিকে সাতপুরা, এই তিনটের মাঝখানে অবস্থান করছে হচ্ছে এই ভাগটা, জমিটা, যার জন্য এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। ওকে, আচ্ছা দাদা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ, গুড নাইট। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, আমি এটা পিডিএফ করে দিচ্ছি। হ্যাঁ।